বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে আর সমাজের কাছে নিজেকে প্রেজেন্ট করতে আশিক আজকে একজন আর্মি অফিসার। আজকে স্বয়ং প্রধানমন্ত্রী ওদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে চলেছে। আর এর প্রধান কারণ হচ্ছে কিছুদিন আগে আশিক আর ওর টিম দেশের একটা বড় গ্যাংকে ধরেছে, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা। পুলিশ যখন শত চেষ্টা করেও গ্যাংটাকে বাগে আনতে পারছিল না, তখন ওরা আর্মি হাই কমান্ডোকে বিষয়টা জানালে উনি স্পেশাল ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার আশিক আর টিমের সদস্যগুলোকে এই দায়িত্বটা দেয়। তো ওরা মাত্র 5 দিনের মধ্যে গ্যাংয়ের লিডার এবং দলবল শুদ্ধ ধরে সবার সামনে আনে। তখন প্রধানমন্ত্রী খুশি হয়ে একটা প্রেস কনফারেন্সের ঘোষণা দেন যে অফিসাররাগুলো গ্যাংটাকে সবার সামনে এনেছে, তাদেরকে উনি রাষ্ট্রীয়ভাবে সম্মান দিবেন। তার জন্যই আজকে আশিক আর ওর বন্ধু বান্ধবগুলো এসে প্রধানমন্ত্রী আসার অপেক্ষা করছে। বেশ কিছু সময় ধরে ওরা দাঁড়িয়ে থাকার পর যখন প্রধানমন্ত্রী আসছিল না, তখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। আশিক ওর ফ্রেন্ড রাকিব আর রুবেলের সাথে বেশ জমিয়ে গল্প করছিল, কিন্তু যখনই কমান্ডো ওদের সামনে আসছিল ওরা চুপ হয়ে যাচ্ছিল। কারণ আর্মিতে কিছু নিয়ম কারণ বলে কথা আছে। তো ওদের কথা বলার এক পর্যায়ে রুবেল বলে, বন্ধু, আমরা দুজন তো রিলেশন করি, কিন্তু তুই রিলেশন করিস না কেন বলতো? হ্যাঁ, সেটাই। তোকে কতবার মেয়ে দেখালাম, তোর তো কাউকেই পছন্দ হয় না। কেন বলতো? দেখ, তোরা যে কাউকে ধরে এনে প্রেম করতে বললেই তো প্রেম করা যায় না, তাই না? আর তাছাড়া তোরা যে মেয়েগুলোকে দেখিয়েছিস তাদের কাউকে আমার ভালো লাগেনি। তাহলে তুই কি কখনো প্রেম করবি না? করব না কেন? অবশ্যই করব, কিন্তু যেদিন মনের মতো কোনো মেয়েকে পাবো সেদিন। আর যদি সম্পর্ক গভীর হয় তখনই অবশ্যই তাকে বিয়ে করব। এটা লাইফ, এর ব্যাপারে তা যা কারোর সাথে রিলেশনে যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোর কি ধরনের মেয়ে পছন্দ বলতো? বারবার তোকে এই প্রশ্নটা করেও তো আমরা কোনো উত্তর পাইনি। মেয়ে হবে এইরকম, যাকে দেখলি একটা প্রেম প্রেম ভাব চলে আসবে। হরিণের মতো দুটো চোখ থাকবে, গোলাপি ঠোঁট, গোলগাল চেহারা, চোখ দুটোতে মায়া ভরা থাকবে, যার দিকে তাকালেই হারিয়ে যাওয়া যাবে। কোমর অবধি চুল থাকবে, যেটাতে মুখ ডুবিয়ে দিয়ে আমি সারাদিন ওর চুলের ঘ্রাণ নিতে পারবো। মাইরালা ভাই, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? এরকম মেয়ে আছে বলে তো মনে হচ্ছে না। তোর জন্য এটা অর্ডার দিয়ে তৈরি করতে হবে। কথাটা বলি রাকিব আর রুবেল হাসতে শুরু করলো। তখন আশিক একটা রাগী মন নিয়ে বলল, খুব হাসি পাচ্ছি তাই না? আমি আমার মনের কথাটা বললাম, কিন্তু তোরা সেটাকে এভাবে উড়িয়ে দিবি, জানলে কখনো বলতাম না। আরে ভাই, রাগ করছিস কেন? তুই যে বর্ণনা দিলি, এতে এরকম মেয়ে পাওয়া খুব কষ্ট হবে, তাই একটু হাসি পেল। আর যেভাবে বললি, তাতে একটা খাতা কলম নিয়ে বসলে অনেক সুন্দর একটা কবিতা লেখা যেত। এর জন্যই কবিরা বোধহয় এরকম গ্যাস খাওয়া কবিতা লেখে, তাই না? দেখ, ইনসাল্ট করার একটা লিমিট আছেই। তোরা কিন্তু আমাকে ইনসাল্টের উপর ইনসাল্ট করেই যাচ্ছিস। আরে রাগ করছিস কেন? তোর সাথে একটু মজাও করা যাবে না নাকি? আশিক আর কিছু বলতে যাবে এর মধ্যেই এই কমান্ডো সবাইকে অ্যালার্ট করে দেয় যে প্রধানমন্ত্রী চলে আসছে। তো আশিকেরা যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে উঠে যায়। তখন আশিক খেয়াল করে প্রধানমন্ত্রীর পেছনে একটা মেয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু মেয়েটা সামনের দিকে ঘুরে তাকায়। আশিক ওর মুখটা দেখতে পাচ্ছিল না, তাই আর দেখার চেষ্টাও করলো না। প্রধানমন্ত্রী স্টেজে উঠে আর তখন ওনার সাথে থাকা সেই মেয়েটা গিয়ে একটা জায়গায় বসে। তখন হঠাৎ করে আশিকের নজর পড়ে স্টেজে বসে থাকা সেই মেয়েটার দিকে তাকাতেই আশিক এক নিমেষেই নিজের মধ্য থেকে হারিয়ে যায়। মেয়েটা দেখতে এতটা সুন্দর যেটা যা বলার বাহিরে। ঈশান এর আগে কোনোদিন এমন মেয়ে দেখেনি। ঈশান ঠিক একটু আগে যেমনটা বর্ণনা দিয়েছিল, আল্লাহ যেন ওর কথাগুলো শুনে ঠিক তেমন একটা মেয়েকে ওর সামনে পাঠিয়েছে। আশিক ভালোভাবে খেয়াল করলো, ও যতটুকু বলেছিল মেয়েটার মধ্যে তার থেকে বেশি দিয়ে আল্লাহ ওকে তৈরি করেছে, যেটা দেখে আশিক চোখ ফেরাতেই পারছিল না। আর তাই ওর পেছনে দাঁড়ানো রাকিব রুবেল কি বলেছিল সেটা ওর কানের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। যাই হোক,
অনেকক্ষণ কথা বললাম, এবার ওদের পরিচয়টা দেই। তো গল্পের হিরো হচ্ছে আশিক আহমেদ ঈশান। আশিকের বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বিজনেসম্যান। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই আশিক সেনাবাহিনী তার দাঁড়ায়। তো সব দিক দিয়েই ফিটফাট থাকায় ওকে সিলেক্ট করা হয়। আর 1 বছর হলো ট্রেনিং শেষ করে এখন একজন আর্মি অফিসার। ওর জীবনটা যেন সাফল্য দিয়েই ভরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে যে মেয়েটা আসছে, সে হচ্ছে গল্পের নায়িকা। নাম হচ্ছে সুরাইয়া জান্নাত হিমু। সুরাইয়া প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান। দেখতে মারাত্মক সুন্দরী। এতদিন দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে, তাই আশিক ওকে আগে কখনো দেখেনি। আর তাছাড়া আপনারা জানেন যে আর্মির চাকরি করলে এসব দিকে খেয়াল রাখা কষ্টকর, তাই আশিক সেটা খেয়াল রাখেনি। আর আজকেও প্রথমবার সুরাইয়াকে দেখছে। প্রধানমন্ত্রী 20 মিনিটের মতো তার মূল্যবান বক্তব্য দেয়। এক পর্যায়ে উনি আশিক আর ওর টিমের প্রশংসা করে। আর যারা অপারেশনটায় যুক্ত হয়েছিল তাদের একে একে অন্যর কাছে যেতে বলে। এক এক করে সবাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওনাদের সম্মান প্রদর্শনা করলে উনি সবার গলায় মেডেল পরিয়ে দেয়। সর্বশেষ আশিককে ডাকা হলো। আশিক কোনো রেসপন্সই করছিল না। তখন রাকিব আর রুবেল ওকে পাশ থেকে বলে, আশিক, কিরে যাচ্ছিস না কেন? কি হলো? তোর মন্ত্রী স্যার তোকে ডাকছে, যা। কিন্তু আশিকের কোনো রেসপন্স ছিল না। তারপর রাকিব ওকে একটু নাড়িয়ে দিয়ে বলল, বন্ধু, কি হয়েছে তোর? দেখ, প্রধানমন্ত্রী তোকে ডাকছে, আর তুই এভাবে দাঁড়িয়ে আছিস। রাকিবের কথায় আশিকের ঘোর কাটতেই ও তখন স্টেজের দিকে এগিয়ে যায়। তারপর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শনা করতেই উনি আশিকের গলায় মেডেল পরিয়ে দিয়ে তারপর আশিকের সাথে কিছুক্ষণ কথা বলেই ওর সাথে হ্যান্ডশেক করে। আশিক প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চলে আসার সময় একবার সুরাইয়ার দিকে তাকায়। তো সুরাইয়াও আশিকের দিকে তাকায়। তখন আশিক খেয়াল করে সুরাইয়ার চোখ দুটোতে এক অদ্ভুত মায়া আছে, যেটা বর্ণনা একটু আগেও দিয়েছিল, আর এখন সেটা দেখতে পাচ্ছে। আশিক বেশ কিছুক্ষণ ওইভাবেই স্টেজে দাঁড়িয়ে থেকে সুরাইয়ার দিকে তাকিয়ে থাকে। আর সুরাইয়া ওর দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিক সুরাইয়াকে এমনভাবে দেখছে, মনে হচ্ছে ও কখনো মেয়েই দেখেনি। সুরাইয়ার বেশ অস্বস্তি ফিল হচ্ছিল, যার কারণে ও আশিককে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? সুরাইয়ার কথায় আশিকের ঘোর কাটতেই ও তখন চোখগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। আর সুরাইয়া ভাবে, কি অদ্ভুত ছেলে। আশিক স্টেজ থেকে নেমে ওর জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী আরো কিছুক্ষণ বক্তব্য দিয়ে তারপর শেষ পর্যায়ে ঘোষণা দেয় যারা অপারেশনের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে। যেটা শুনে আশিক সহ টিমের সবাই অনেক খুশি হয়। সব ফর্মালিটি শেষে ওরা ওদের ক্যাম্পে ফিরে যায়। আজকে আর কোনো কাজ না থাকায় ওরা সবাই মিলে আড্ডা দিয়ে বসে যায়। সবাই বসতেই রুবেল আশিককে জিজ্ঞেস করে, এই আশিক, তোর কি হয়েছিল বলতো? প্রধানমন্ত্রী আসার পর উনি আর ওনার মেয়েটা স্টেজে ওঠার পর থেকে দেখলাম তুই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছিস। তারপর আবার স্টেজে যাওয়ার পরেও ওর দিকে কেমনে তাকিয়েছিলি? ব্যাপারটা কি বলতো? প্রেমে পড়ে গেলি না তো? রুবেলের কথা আশিক কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন রাকিব ওকে একটু খোঁচা মেরে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাছাড়া আমাদের আশিক ওইভাবে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকার ছেলে নাকি? আসলে মানে আশিক প্রথম দেখাতেই সুরাইয়ার প্রেমে পড়ে গেছে। আর মেয়েটার মাঝে যেন কেমন অদ্ভুত এক মায়া আছে। আর সবচেয়ে বড় কথা, আশিকের করা বর্ণনা অনুযায়ী যেন মেয়েটা তৈরি। তাই আশিক প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছে। তাই আশিক আমতা আমতা করে বলেছিল কথাগুলো। আসলে কি? আসলে তুমি আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের প্রেমে পড়ে গেছো, তাই তো? আশিক সুরাইয়াকে দেখার পর থেকে যেন আর নিজের মধ্যে নেই। তাই বলার মতো কোনো কথা ওর মুখ দিয়ে বের হচ্ছে না। তাই ওদের সামাল দিতে বলল, আরে না, তেমন কিছু না। আসলে মেয়েটাকে দেখতেই অনেক সুন্দর। আর তাছাড়া তোদের যেমন বর্ণনা দিয়েছিলাম ঠিক তেমনই দেখতে মেয়েটা। সেটা কি তোরা খেয়াল করেছিস? না রে বন্ধু, গার্লফ্রেন্ড অন্য মেয়েদের দিকে তাকাতে বারণ করেছে, তাই তেমনভাবে দেখে উঠতে পারিনি। সমস্যা নেই, তুই দেখ। তোর ভালো লাগলে আমরা তোকে হেল্প করব। কিরে, পছন্দ হয়? একটু একটু।
আমার তো মনে হয় পুরোটাই। আচ্ছা যাই হোক, ওটা ব্যাপার না। শোন, আমি যতদূর শুনলাম মন্ত্রীর মেয়ে নাকি গতকাল আমেরিকা থেকে দেশে ফিরেছে। এখন থেকে ও বাংলাদেশে থাকবে। ও হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আর বাইরে থাকায় আমরা ওকে আগে কখনো দেখিনি। মন্ত্রীর বাসায় তো তোদের শহরেই। তাছাড়া 1 মাসের ছুটি আছে। তাই তোর ওকে ভালোভাবে চিনতে চিনতে জানতে আর ওকে ইমপ্রেস করতে তোর খুব সহজ হবে। আশিক বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পাসে শুয়েছে, কিন্তু কেন জানি না আশিকের সুরায়ের মায়াবী মুখটা চোখের সামনে বারবার ভাসছিল। আশিকের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। আশিক মনে মনে ভাবছিল এটা হয়তো ভালোবাসার প্রথম ফিলিংস, যেটা ওর সুরাইয়াকে দেখার পর হয়েছে। অনেক প্রচেষ্টার পর আশিক রাতে ঘুমোতে পারে। পরদিন সকালে উঠে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর বাসায় এসে পৌঁছায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আশিক আম্মুকে সালাম করতেই আম্মুকে উঠিয়ে তারপর জড়িয়ে ধরে। আশিক তখন আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? আব্বু, এখন আমার কলিজার টুকরাটা আমার কাছে চলে এসেছে। এখন আমি অনেক ভালো আছি। কথাটা বলে এবার আম্মু আশিকের মুখের 2 পাশে হাত দিয়ে ওকে ভালো করে দেখতে লাগলো। দেখা শেষ হতেই আশিক কিছু বলতে যাবে তার আগে আম্মু বলতে শুরু করলো, আব্বু, তুমি মনে হয় ঠিক মতন খাওয়া দাওয়া করো না, সেই জন্য কেমন শুকিয়ে গেছো। কতবার করে তোমাকে বলেছি ঠিক মতন খাওয়া দাওয়া করবে, দেখেছো শরীরের কি হাল করে রেখেছো। আম্মুর কথা আশিক একটা হাসি দেয়। আশিক যতবারই বাসায় এসেছে ততবারই আম্মু ওকে এই কথাই বলেছে। সব আম্মুগুলোই বোধহয় এমন হয়। বেশ কিছুক্ষণ আশিক আম্মুর সাথে কথা বলার পর এক পাশে ওর আব্বুকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে, আম্মু, আব্বু কোথায়? আব্বু, তোমার আব্বু তো সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই বাসায় থাকার মতন সময় কি তার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আব্বুকে ফোন দাও আর বলো আমি বাসায় এসেছি। দেখো, আব্বু এখনই বাসায় চলে আসবে। আম্মুর সাথে কথা বলা শেষ করে আশিক নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চারদিকটা খুব ভালো করে দেখে। সবকিছু সেই আগের মতোই আছে। প্রতিবারের মতো আম্মুর অনুপস্থিতিতে এই রুমটা গুছিয়েছে। আশিক বাসায় না থাকলে ওর আম্মু এভাবেই সব কিছু গুছিয়ে রাখে। একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে আশিক ডাইনিং রুমে যায় ওর আম্মুর সাথে কথা বলতে শুরু করে। মাঝে কলিং বেল বাজে। আম্মু উঠে যেতে গেলে আশিক আম্মুকে বসিয়ে দিয়ে তারপর নিজে উঠে গিয়ে দরজাটা খুলে। দরজা খোলার সাথে সাথেই আব্বু আশিককে দেখে কিছু বলার আগেই ওকে জড়িয়ে ধরে। তখন আশিকও আব্বুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আব্বু? আমার বাবাটা বাড়ি আসছে, আমি কি ভালো না থেকে পারি? আশিক আব্বুর সাথে কথা বলতে বলতে ডাইনিং রুমে এসে বসে। তখন আম্মু বলে, তুমি যাও তো, ফ্রেশ হয়ে আসো। আমার ছেলেটা এখনো তোমার জন্য না খেয়ে বসে আছে। কি বলো তুমি? আমার বাবাটা সেই কখন আসছে আর তুমি ওকে না খাইয়ে রাখছো? তুমি জানো না আমার ছেলে তোমাকে ছাড়া কখনো খায় না। তোমরা খাওয়ার টেবিলে যাও, আমি এক্ষুনি আসছি। আব্বু কথাগুলো বলে রুমে চলে গেল। আশিক আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসে। একটু পর আব্বু আসতেই আশিক খাওয়া দাওয়া শুরু করে। তারপর আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরের পর নিজের রুমে চলে আসলো। তারপর বিছানার গায়ে এলিয়ে দিতে আবারও সেই সুরাইয়ার কথাগুলো ওর মনে পড়তে লাগলো। আশিক এখন একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেছে। কালকের পর থেকে আশাটা হলেও সুরাইয়াকে একটু একটু করে নিজের মনে জায়গা দিয়ে দিচ্ছে। আর এই প্রথম কোনো মেয়ে ওর বুকের বাম পাশটায় জায়গা করে নিয়েছে। এইটাই হয়তো ভালোবাসার ফিলিংস, যেটা আশিক কালকেই বুঝে গিয়েছে। যাই হোক, অনেকক্ষণ সুরাইয়াকে নিয়ে ভাবার পর এসব চিন্তা করে কালকে থেকেই সুরাইয়ার খোঁজখবর নেওয়া শুরু করবে। ওর কথা ভাবতে ভাবতেই আশিক ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে তারপর কলেজ লাইফের কয়েকটা ফ্রেন্ডকে ফোন দেয়। তখন সবাই ব্যস্ত থাকায় কেউ ওর সাথে দেখা করতে আসেনি। শুধুমাত্র ওর ফ্রেন্ড আকাশ ওর সাথে দেখা করতে আসে। আকাশ আশিকের বেস্ট ফ্রেন্ড ছিল, সেজন্যই ও আসছে শুনে আকাশ সব কাজকর্ম ফেলে আশিকের সাথে দেখা করার জন্য ছুটে আসে। আশিক ওদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে।
যেখানে ওরা আড্ডা দিত সব সময়। ঠিক সেই ব্রিজের উপর গিয়ে বসে আছে। একটু পর আকাশ আসে। আকাশ আসতেই আশিক দাঁড়িয়ে। তখন আকাশ দূর থেকে আশিককে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। আশিক কিছু বলতে যাবে তার আগেই আকাশ বলতে শুরু করে। কলিজা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমার কলিজাকে দেখার পর আমি কি খারাপ থাকতে পারি বল? কতদিন পর তোকে দেখলাম। তারপর দুজনে গিয়ে নিজের রেলিংয়ের উপর বসে আর আকাশ আশিককে বেশ ভালোভাবে দেখে বলে, দোস্ত, তুই তো একদম হিরো হয়ে গেছিস। আরে না, তুই একটু বেশি বেশি বলছিস। আর দোস্ত, হ্যাঁ সত্যি বলছি, তুমি আগের থেকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছিস। যে কোনো মেয়ের তোকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। আশিক আকাশের কথা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, সেজন্যই তো একটা গার্লফ্রেন্ড নেই। নেই, কিন্তু হতে কতক্ষণ? আচ্ছা, আমার কথা বাদ দিই, তোর গার্লফ্রেন্ডের কি খবর বল। আকাশ মেয়েদের বিষয়ে এক্সপার্ট। যে মেয়ের উপর একবারও নজর পড়ে, ও যদি বলে যে ওই মেয়ের সাথে প্রেম করবে, তাহলে সেটা করে দেখাবে। দোস্ত, এখনও সব বাদ দিয়ে দিয়েছি রে। শুধু মুস্কানের সাথে রিলেশনটা কন্টিনিউ আছে। আব্বু আম্মুর আমার রিলেশনটার বিষয়টা জেনে গিয়েছিল। তারপর আমি ওদের বোঝাতেই দুজনের বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ওরা বলেছে মুস্কানের পড়াশোনা কমপ্লিট হলেই আমাদের বিয়েটা হবে। এটা তো অনেক ভালো একটা খবর। আশিক আকাশের সাথে কথা বলছিল আর ভাবছিল সুরাইয়ার বিষয় ওকে জানাবে কি না। আবার ভাবছিল জানাবে। সুরাইয়ার বিষয় সব খোঁজ খবর যদি ওকে কেউ দিতে পারে, সেটা হচ্ছে আকাশ। তাই আশিক আর ভন্তি না করেই বলল, দোস্ত, আমার একটা মেয়েকে অনেক ভালো লেগেছে। কি বলিস? আগে বলবি না তো? বল, মেয়েটা কে? কোথায় থাকে? ওর নাম ঠিকানা? কিছু জানি না, কিন্তু মেয়েটার কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে। কালকে ওর সাথে আমার দেখা, তাই ওর বিষয় তেমন কিছু জানি না। তাই তোকে বললাম, শোন, ওর সব ডিটেলস তুই আমাকে জোগাড় করে দিতে পারবি? এটা কোনো ব্যাপার না দোস্ত, তুই টেনশন করিস না। কালকের মধ্যেই সব ডিটেলস পেয়ে যাবি। ধন্যবাদ দোস্ত। আশিক আকাশের সাথে আর কিছুক্ষণ কথা বলে বাসায় চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে আশিক ব্যালকনিতে দাঁড়িয়ে সুরাইয়ের কথাগুলো ভাবছিল। বারবার ওর মায়াবীর মুখটা আশিকের চোখের সামনে ভাসছিল, আর নিমিষেই ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। তাই ও নিজে নিজেই বলেছিল, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যার জন্য বারবার ওর কথাই আমার মনে পড়ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আশিক ঘুমিয়ে পড়ে। পরদিন বিকেলের দিকে আকাশের ফোন রিসিভ করতে আকাশ বলে, তোর কাজ হয়ে গেছে, তুই চলে আয়, আমি এক্ষুনি আসছি। আকাশের কথা মতো আশিক ওদের আড্ডার জায়গায় যাওয়ার জন্য বেরোতে যাবে। তখনই আশিকের মনে পড়ে ওর বাইকের কথা। কলেজ লাইফে আব্বু ওকে বাইকটা কিনে দিয়েছিল, কিন্তু এখন আর সেটা চালানোর সময় নেই বিধায় সেটা বাসার নিচে গাড়ি রাখার জায়গায় পড়ে আছে। আশিক বাইকের চাবিটা নিয়ে বাইকের কাছে আসতেই দেখে জিকটাতে অনেক ধুলো জমে আছে। তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে বেরিয়ে পড়ে। এসে দেখে আকাশ আগে থেকেই সেখানে বসে আছে। আশিক ওর পাশে গিয়ে বসতেই আকাশ বলতে শুরু করে, বন্ধু, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর আর হেব্বি কিউট, তোর সাথে অনেক মানাবে। তাহলে আর বলছি কি, তোর বন্ধু তো আর এলি তেলি কাউকে ভালোবাসতে পারে না, তাই না? এখন বল, কি জানতে পারলি? হুম হুম। ভাবির নাম হচ্ছে সুরাইয়া জান্নাত হিমু। এতদিন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সেজন্য ওর আব্বুর সাথে সব জায়গায় গিয়ে ওনার কাজটা বোঝার চেষ্টা করে। সুরাইয়ের ফেভারিট কালার সাদা, টেডি বিয়ার খুব পছন্দ, চকলেট আইসক্রিম, গোলাপ ফুল এগুলো ফেভারিট। আকাশ মোটামুটি সুরাইয়ার গোষ্ঠীতে যা ছিল সব কিছু জেনে এসেছে। আকাশ ওকে সব খুলে বললে, সব শেষে আশিক বললে, আচ্ছা, এখন কি করা যায় বলতো? আমার তো এসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুই বল কি করব? আগের পিছনে কিছুদিন সময় দিতে হবে। ভাবি যেটা পছন্দ করে সেসব কাজ করতে হবে। মোট কথা আগেও নজর পড়তে হবে, যেটাতে বুঝতে পারবে তুই একে পছন্দ করিস, ভালোবাসিস। আচ্ছা, তাহলে কোথা থেকে শুরু করব বল? কোথা থেকে আবার? প্রথমে ওর বাসা থেকে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকেই ওকে ফলো করব। কালকে কি রে, জানিস না? শুভস্য শীঘ্রম, আজকেই চল।
কথাটা বলে আকাশ আশিকের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে উঠে গিয়ে স্টার্ট দিলে আশিক উঠে বসে। আকাশ বাইক চালাচ্ছে আর আশিককে বোঝাচ্ছে ওকে কি করতে হবে। ওরা প্রধানমন্ত্রীর বাসার সামনে চলে আসলো, কিন্তু বাসার সামনে অনেক সিকিউরিটি গার্ড থাকাতে ওরা সেখানে দাঁড়াতে পারলো না। বাসার অন্য সাইডে যেতেই আশিক খেয়াল করলো সুরাইয়া অর্থমন্ত্রীর মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আকাশ সেটা দেখে বাইক থামিয়ে দিল। তারপর আশিক সুরাইয়ের দিকে মুখ করে বাইকে হেলান দিয়ে হাতগুলো ভাঁজ করে তারপর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কিন্তু সুরাইয়া ওর দিকে তাকাচ্ছিল না। বেশ কিছুক্ষণ এইভাবে সুরাইয়ার দিকে তাকিয়ে থাকার পর একটা সময় সুরাইয়া খেয়াল করে কে ওর দিকে তাকিয়ে আছে। সেটা আর কেউ নয়, সেই ছেলেটা, যে ছেলেটা স্টেজে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সুরাইয়া বিষয়টি স্বাভাবিকভাবে নিল। বেশ কিছুক্ষণ যাবৎ আশিক ওইভাবেই দাঁড়িয়ে থাকার কারণে সুরাইয়া বুঝতে পারে যে এর মধ্যে কোনো রহস্য আছে। তাই ও আর ব্যালকনিতে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। এর মাঝে আকাশ বলল, দেখা হলো। ব্যথা দিয়ে চলে গেল। এইভাবে কি প্রেম করা যায় নাকি? আমি ওর দিকে তাকিয়েই আছি, ও একবারও আমার দিকে তাকালো না। হবে হবে হবে, টেনশন নিস না। প্রথম প্রথম তো তাই একটু ভাব রেখে যাবে, তোকে ভাবও দেবে না। কিন্তু তুই এর পেছনে বারবার ঘুরে যখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি, তখন ও তোকে নিয়ে ভাবতে শুরু করবে। তখনই তোর ভিতর প্রেমটা সৃষ্টি হবে। আর শোন, এত তাড়াহুড়ো করলে কিছুই হবে না। দেখ, আমি এসব আগে কখনো করিনি, তাই কিছুই জানি না। টেনশন নিচ্ছিস কেন? হ্যাঁ না। সেদিনের মতো ওরা সেখান থেকে বাসায় চলে যায়। পরদিনও ঠিক একইভাবে একই টাইমে আশিক আকাশের সাথে সুরাইয়ার বাসার সামনে যায়। কিন্তু সুরাইয়া যখনই খেয়াল করে আশিক ওকে দেখছে, তখন ও কয়েকবার আশিকের দিকে তাকিয়ে তারপর আবার ভেতরে চলে যায়। আশিকও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কিভাবে ওকে ইমপ্রেস করবে। আর এতে যে সে মেয়ে নয় বরং প্রধানমন্ত্রীর মেয়ে। আশিক অনেক ভেবে চিন্তে কোনো কুলকিনারা না পায়। পরদিন বাসার সামনে গিয়ে দেখে আজকে সুরাইয়ার ব্যালকনিতে নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসতে যাবে, তখনই ওর চোখ পড়ে বাসার দারোয়ানের দিকে। আশিক ভাবে দারোয়ানের কাছে একবার জিজ্ঞেস করলে লামিয়ার বিষয়, কিন্তু সরাসরি সুরাইয়ের কথা জিজ্ঞেস করলে নাও বলতে পারে। তাই ও এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, মামা শোনো, তোমাদের মন্ত্রী সাহেব কোথায় গেছে বলো তো? যেখানেই যাক, আপনাকে বলতে যাব কেন? কে আপনি? কি আপনার পরিচয় বলুন তো? আর মন্ত্রী সাহেবের কথা জানতে চাচ্ছেন কেন? ও তেরি, এ তো দেখি পুলিশের মতো একদম জেরা করতে শুরু করে। আশিক এবার বুঝতে পারলো একে সোজা কথায় কাজ হবে না। তাই পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 1,000 টাকার একটা নোট বের করে দারোয়ানের সামনে কয়েকবার ঘোরাতেই দারোয়ান বলতে লাগলো, স্যার আর ম্যাডাম একটা মিটিং অ্যাটেন্ড করতে গেছে শহরের বাইরে। ফিরবে কখন? ফিরতে রাত হবে। আশিক দারোয়ানকে টাকাটা দিয়ে তারপর চলে আসে। এভাবে 3-4টা দিন কেটে যায়, কিন্তু আশিক সুরাইয়াকে তেমনভাবে দেখতে পাচ্ছিল না। কারণ সুরাইয়ার আব্বু অর্থমন্ত্রীর সাথে ব্যস্ততার কারণেই বাইরে যাচ্ছিল আর বাসায় ফিরছিল রাতে। তাই ওর সাথে তেমনভাবে আশিকের দেখাই হচ্ছিল না, আর তাই আশিকও ওর কাছাকাছি যেতে পারছিল না। গত 3 দিন যাবৎ আশিক বারবার সুরাইয়ের সামনে এসেও ওকে দেখতে পাচ্ছিল না। তাই প্রতিদিনের মতো আজকেও এসে ফিরে যেতে হয় আশিককে। ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকে, সুরাইয়ার সাথে কিভাবে দেখা করব? ওর আব্বুর মতো ও অনেক ব্যস্ত, দিনে তো ওকে দেখা পাওয়াই যায় না। কি করব তাহলে? রাতে ওর সাথে দেখা করব? না না, এভাবে রাতে দেখা করলে সুরাইয়ার অনেক রিয়েক্ট করবে। আগে ওকে ইমপ্রেস করতে হবে। আশিক অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় সুরাইয়াকে প্রথম কিছু গিফট পাঠাবে, যেটাতে বুঝতে পারবে কেউ ওকে ফলো করছে কিংবা পছন্দ করে। পরদিন সুরাইয়ার পছন্দের কিছু চকলেট সুন্দর করে একটা গিফট বক্সের মধ্যে রেখে তার ভেতরে একটা চিঠি দিয়ে তারপর ওর বাসার সামনে চলে যায় দারোয়ানকে। আশিক বক্সটা সুরাইয়াকে দিতে বললে দারোয়ান প্রথমে বারণ করলে পরে দারোয়ানের পকেটে কিছু পড়তেই সে রাজি হয়ে যায়। আশিক চলে আসার পর দারোয়ান সেটা সুরাইয়ার আম্মুর কাছে রেখে আসে, আর সুরাইয়ার আম্মু বক্সটা ওর রুমে রেখে আসে।
এ রাতে সুরাইয়া বাসায় এসে নিজের রুমে যেতেই খেয়াল করে ওর বিছানার উপর কিছু একটা রাখা। সুরাইয়া বক্সটা কাছে গিয়ে দেখে একটা গিফট বক্স। তো সেটা খুলতে গিয়েও না খুলে তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে দিয়ে ভাবতে থাকে। এখানে তো আমাকে তেমন কেউই চেনে না, তাহলে গিফট বক্সটা কে পাঠালো? বেশ কিছুক্ষণ সুরাইয়া কথাগুলো ভেবে তারপর গোসল শেষে বাইরে বের হয়ে কাপড়গুলো চেঞ্জ করে। তারপর বিছানায় বসে বক্সটা খুলে দেখা শুরু করে। ওর ফেভারিট কতগুলো চকলেট আর সাথে একটা চিঠি। সুরাইয়া চিঠিটা খুলে পড়তে শুরু করে। তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তোমাকে দেখতে কতটা কিউট লাগে। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন তুমি আমার বুকের বা পাশটাই জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে দেখলে যে ফিলিংসটা আমার ভেতর হয় সেটা আগে কখনো হতো না। যখন তুমি আমার সামনে থেকো তখন আমার হার্টবিটটা অনেক দ্রুত স্পাম হতে থাকে, যেন বারবার ও তোমার নামটাই বলতে থাকে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। চিঠিতে এতটুকু কথাই লেখা ছিল, তাই সুরাইয়ের আগা মাথা কিছুই বুঝতে পারল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে সুরাইয়া বিছানায় শুয়ে ভাবছিল। চিঠিটা কে দিতে পারে? ওই ছেলেটা, যে ছেলেটা 2 দিন বাসার সামনে এসে দাঁড়িয়েছিল আর আমাকে দেখছিল। না না, ঠিক ওই যে হবে তা তো নয়। কত ছেলেই তো দেশে আসার পর আমার পেছনে ঘুরেছে, তাদের মধ্যে কেউ হবে হয়তো। সুরাইয়া এভাবেই উল্টাপাল্টা ভাবছিল বিষয়টা নিয়ে, কিন্তু ভেবে কিছু না পেয়ে অবশেষে ঘুমিয়ে পড়ে। আশিক পরপর 3-4টা দিন ওইভাবেই সুরাইয়াকে কিছু না কিছু গিফট পাঠায়, কিন্তু গিফটগুলো সুরাইয়া দেখে দেয় আর প্রতিবারের মতোই গিফটের সাথে একটা করে চিঠি থাকে। আজকে চিঠিটা এমন ছিল। সুরাইয়া, কালো কালারটা আমার খুব পছন্দের। তুমি কি কালকে কালো একটা শাড়ি পরতে পারবি? প্লিজ পরো। আমি দেখতে চাই আমার রাজকুমারীকে কালো শাড়িতে কেমন লাগে। অদ্ভুত, কে এই লোকটা? কাউকে তো তেমন চোখে পড়ছে না। আর আম্মু তো বললো গিফটগুলো নাকি দারোয়ান আমাকে দেওয়ার জন্য দিয়ে যায়। তাহলে হয়তো দারোয়ান আঙ্কেলের কাছ থেকে কিছু জানতে পারবো। কতগুলো ভেবে সুরাইয়া বাসার বাইরে আসে দারোয়ানের কাছে আসতেই দারোয়ান এসে তখন তারা উঠে দাঁড়িয়ে সুরাইয়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, তোমাকে রোজ এই গিফটগুলো কে দেয় বলো তো? ম্যাডাম, গিফটগুলো একটা ছেলে এসে দিয়ে যায়। তোমাকে কেউ কিছু দিলে তুমি সেটা নেবে কেন বলো তো? আর আমি তো তোমাকে প্রথম দিনই বারণ করেছিলাম এগুলো নিতে, তাহলে নাও কেন? ম্যাডাম, ছেলেটা বলল ও নাকি তোমার ফ্রেন্ড। আসলে আশিক দারোয়ানকে বলেছিল ও সুরাইয়ের ফ্রেন্ড, তাই দারোয়ানও ওকে একই কথা বলল। না, ও আমার ফ্রেন্ড না। শোনো, তোমাকে এরপর যদি ও কিছু দেয় তুমি কিন্তু নেবে না, তাহলে আমি খুব রাগ করব। আর ওকে বলবে আমি ওকে আমার সাথে দেখা করতে বলেছি, কেমন? আচ্ছা ম্যাডাম। সুরাইয়া কথাগুলো বলে রুমে চলে যায়। সুরাইয়ার এই কথাগুলো বলার কারণ হচ্ছে সুরাইয়া দেখতে চাচ্ছিল যে ওকে এই জিনিসগুলো দিচ্ছে। তাছাড়া প্রথম দিন থেকে সুরাইয়ার বিষয়টা খেয়াল করছিল যে জিনিসগুলো ওর ফেভারিট, সেই জিনিসগুলো ছেলেটা ওকে দিচ্ছে। ওই বা এত কিছু জানলো কি করে? সুরাইয়া নিজের রুমে গিয়ে ভাবতে শুরু করে। ছেলেটা কি হতে পারে? ওকে কখনো দেখেছি? মনে হচ্ছে না দেখেছি। প্রতিদিনের মতো আশিক পরদিনে সুরাইয়াকে গিফট দেওয়ার জন্য আসলে দারোয়ান সেটা না নিয়ে ওকে ফিরিয়ে দেয় আর বলে, শোনো ম্যাডাম, তোমার কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। কম পড়লো নাকি? হুম। কথাটা বলেই আশিক দারোয়ানকে 500 টাকা বের করে দিলে তখন দারোয়ান বলল, শোনো, এই টাকাটা নিয়ে আমি এগুলো নিতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব রাগারাগি করবে। তোমাকে ম্যাডাম দেখা করতে বলছে আর তুমি এগুলো আমার কাছে দিতে আসবে না। ম্যাডাম জানতে পারলে আমার চাকরিটাই থাকবে না। আশিক বাসায় চলে আসে আর ভাবতে থাকে সত্যি কি সুরাইয়া ওকে দেখা করতে বলেছে? যদি দেখা করে তাহলে কি রিজেক্ট করবে? আর কোথায় বা ওর সাথে দেখা করবে? ও তো তেমন বাসা থেকে বেরই হয় না। যখন বের হয় ওর আব্বুর সাথে কোনো না কোনো কাজের জন্য বের হয়। আশিক অনেক ভেবেচিন্তে ডিসিশন নেয় রাতে সুরাইয়ার সাথে দেখা করতে যাবে। সেদিন রাতে আশিক বাসা থেকে বের হয়,
তারপর মার্কেট থেকে সুরাইয়ার পছন্দের কিছু কালো গোলাপ নিয়ে তারপর বাসার সামনে চলে যায়। রাত 12টার দিকে বাসার পেছন দিক দিয়ে দেয়াল টপকে ঈশান পাইপ বেয়ে সুরাইয়ার রুমের ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। গিয়ে দেখে সুরাইয়া ঘুমিয়ে পড়েছে। হাই রে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। নিজেই তো দেখা করতে আসতে বলল, আর এখন নিজেই ঘুমাচ্ছে। আশিক গিয়ে ফ্লোরে বসিয়ে তারপর সুরাইয়ের বিছানার সাথে থুতনিটা রেখে ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মায়া ওর চেহারাতে আছে, যেটা দেখে আশিক বারবার নিজেকে হারিয়ে ফেলতে পারে। আজকে আশিক প্রথম সুরাইয়াকে এত কাছ থেকে দেখছে। সুরাইয়া বালিশের উপর হাত পা ছুঁড়ে দিয়ে ঘুমাচ্ছিল, যেটা দেখতে ওকে একদম বাচ্চাদের মতো লাগছিল। তাই আশিক ওর নাকটা টেনে দিয়ে বলে, এই দুষ্টুমি কবে আমার হবে বলো তো? আর কবেই বা আমাকে জড়িয়ে ধরে বলবি, আশিক আমি তোমাকে ভালোবাসি? তুমি কি জানো তোমাকে এইভাবে দেখতে কতটা কিউট লাগছে? আমি তো নিজের উপর থেকে বারবার কন্ট্রোল হারিয়ে ফেলছি। ইচ্ছা করছি তোমাকে একটু আদর করে দিই। আশিক বেশ কিছুক্ষণ ধরে সুরাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর ওর সাথে কথা বলতে লাগলো। কিন্তু সুরাইয়া ঘুমাচ্ছিল বলেই কোনো রেসপন্স করছিল না। আর জেগে থাকলে হয়তো আশিককে সেই সুযোগটাই দিত না। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা আশিক সুরাইয়ার সাথে বসে থেকে ওর সাথে কথা বলল। সুরাইয়া তখন একটু নড়ে চড়ে উঠতেই আশিক লুকিয়ে পড়ল। তারপর সুরাইয়া অন্যদিকে ঘুরে শুলো। তখন আশিক ওর মাথার পাশে গোলাপগুলো রেখে তারপর চলে যাবে। তখন ভাবলো একটা চিঠি লিখে যাবে। একটা কাগজে কিছু লিখে দিয়ে তারপর সুরাইয়ার কাছে গিয়ে ওর কপালে ছোট করে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। পরদিন সকালে সুরাইয়ার ঘুম ভাঙতেই খেয়াল করলো ওর সামনে কিছু কালো গোলাপ রাখা, যেটা দেখেই সুরাইয়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। তখন সুরাইয়া উঠে বসে, গোলাপ হাতে নিয়ে ঘ্রাণ নেয়। আর তখনই গোলাপের মধ্যে থেকে একটা চিঠি পড়ে। চিঠিটা হাতে উঠে নিয়ে পড়তে শুরু করে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই, তোমাকে না আমি কালো শাড়ি পরতে বলেছিলাম, তাহলে পরনি কেন? কালকে কিন্তু কালো শাড়ি পরবি, না হলে কিন্তু আমি খুব রাগ করব। সুরাইয়া চিঠিগুলো পড়ে বারবার কনফিউশন হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না ওকে কে এই জিনিসগুলো দিয়েছে। দারোয়ানকে জিজ্ঞেস করলে বলে আমার ফ্রেন্ড, কিন্তু আমি যখন বাসায় থাকি তখন এই জিনিসগুলো কেউ দিতে আসে না। দারোয়ান আঙ্কেল তো এগুলো দিতে বারণ করেছিলাম, তাহলে এগুলো এখানে আসলো কি করে? কথাগুলো ভেবে সুরাইয়া ওর আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই জিনিসগুলো ওর রুমে কে রেখেছে। আম্মু বলে উনি এই বিষয়ে কিছু জানে না। সুরাইয়া আবার দারোয়ানের কাছে গেলে দারোয়ান সেই একই কথা বলে। ও রুমে এসে ভাবতে শুরু করে। সুরাইয়া সারাটা দিন আর অন্য কোনো কাজে মন দিতে পারে না, শুধু আশিকের কথাগুলো ভাবে। কিন্তু প্রথম প্রথম 2 দিনের বাসার সামনে দাঁড়াতে ওকে দেখে চলে যেতে বলে। এখন আর ওর বাসার সামনে যায় না, সময় অসময় ওকে এভাবে সারপ্রাইজ করে। যাই হোক, সেদিন রাতেও আশিক সুরাইয়ের কাছে যায়। তারপর ওর সাথে দীর্ঘ 1 ঘন্টা গল্প করে। সুরাইয়ের ধারণা বাইরে যে আজকে আশিক ওর কাছে আসবে। আশিক সুরাইয়ের সামনে বসতেই দেখতে পায় ও আজকে সত্যিই কালো শাড়িটা পরেছে, যেটাতে দেখতে ওকে কোনো আসমান থেকে নেমে আসা পরীর থেকে কম লাগছে না। তাই আশিক সুরাইয়ের গালগুলো টেনে দিয়ে বলে, তোমাকে দেখতে এতগুলা কিউট লাগছে, একদম গুলুমুলু আমার রাজকুমারীটা। ইচ্ছা করছি তোমার ঠোঁটে একটা কিস করে দিই, কিন্তু না, আমি তোমার সম্মতি ছাড়া কিছু করব না। শুধু তোমার কপালে একটা করে ভালোবাসার পরশ দেব। আশিক আসার সময় ওর বিছানার পাশে কিছু সাদা গোলাপ আর একটা চিঠি লিখে রেখে আসে। পরের দিন সকালে সুরাইয়ার ঘুম ভাঙতেই ও গোলাপগুলো হাতে নেয়। গোলাপের মধ্যে একটা চিঠি দেখতে পায়, যেটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ধন্যবাদ রাজকুমারী, আমার কথাটা রাখার জন্য। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে কালো শাড়িতে। সুরাইয়া এবার নিজের দিকে তাকিয়ে দেখে ও সত্যি একটা কালো শাড়ি পরেছে। ওর মনে ছিল না যে ছেলেটা অর্থাৎ আশিক ওকে 2 দিন আগে কালো শাড়ি পরতে বলেছিল। সেটা ভেবে সুরাইয়া একটা হাসি দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠে যায়। এভাবে 3টা দিন আশিক সুরাইয়ার কাছে ওকে দেখতে যায়।
তৃতীয় দিন সুরাইয়া ঘুম থেকে উঠে ফুলগুলো আর চিঠিটা দেখে ভাবতে শুরু করে। ছেলেটা আমার বাসায় আসে, আর ওকে কে সেটা আমি এখনও জানতে পারলাম না। আজকে আমাকে জানতেই হবে ওকে কে, ওর উদ্দেশ্য কি, আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে টাইম পাস করার জন্য এমনটা করছে। সারাটা দিন আশিকের কথা ভেবে কাটিয়ে দেয়। রাতে আশিক ভাবে আজকে সুরাইয়ের কাছে যাবে কিনা। কেন জানি মনে হয়েছিল আজকে সুরাইয়ের কাছে ও ধরা পড়ে যাবে। তো রাত 12টার দিকে আশিক সুরাইয়ের বাসায় চলে যায়। তারপর ব্যালকনি দিয়ে সুরাইয়ের রুমে প্রবেশ করে। আশিক ব্যালকনিতে নামার সাথে সাথে একটা শব্দ হয়। তখন সুরাইয়া বুঝতে পারে ছেলেটা অর্থাৎ আশিক এসেছে। কে ওর কাছে আসে সেটা দেখার জন্য সুরাইয়া জেগেছিল। তাই শব্দটা পাওয়ার সাথে সাথেই সুরাইয়া এবার চোখ বন্ধ করে নেয়। একটু পরে আশিক প্রতিদিনের মতো ফ্লোরে বসে বিছানায় হাতের উপর থুতনিটা রেখে তারপর সুরাইয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বলতে শুরু করে, এই রাজকুমারী, কেমন আছো তুমি? আমি জানি তুমি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, জানো তো। তোমাকে দেখার পর থেকে একটুও ভালো নেই, ভালো থাকতে পারছি না। তোমাকে যখন না দেখি তখন আমার বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছা করে, কিন্তু কি করব বলো? তুমি তো অনেক বিজি, তাই না? তুমি তো যে কারো নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। তা তোমার কাছে চাইলেও তো ছুটে আসতে পারি না। তুমি কি জানো এই আশিক তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে? হয়তো জানো না, কিন্তু একটা দিন আমি তোমাকে জানাবো, তুমি বুঝতে পারবে আশিক তোমাকে কতটা ভালোবাসে। সেদিন তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়বে, তুমি নিজেও আমাকে ভালোবাসবে। কথাগুলো বলার সময় আশিক খেয়াল করছিল একটা মশা বারবার সুরাইয়ার মুখের সামনে ঘোরাঘুরি করছে, যেটা দেখে আশিক একবার বলতে শুরু করে, এই শালা খচ্চর বেটা, সর, একদম আমার রাজকুমারীকে টাচ করবি না। তুই জানিস এখনো পর্যন্ত আমি ওকে একটা কিস করিনি, আর তুই ওর গায়ে টাচ করতে চাচ্ছিস। কথাগুলো শুনি সুরাইয়ার বেশ হাসি পাচ্ছিল। কেউ এভাবে নাকি মশার সাথে কথা বলে সেটাও জানা ছিল না। সুরাইয়া অনেক কষ্টে নিজের হাসিটা চেপে রেখে ওইভাবে চোখ বন্ধ করেছিল। সুরাইয়া মনে মনে ভাবছিল, ও, তার মানে এই ছেলেটা আমার কাছে আসে, কিন্তু ও যদি আমার সাথে কিছু উল্টাপাল্টা করতো। না না, এসব আমি কি ভাবছি। ও তো আমাকে ভালোবাসে বলল, তাহলে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে কেন? আর যদি সেটাই হতো তাহলে প্রথম দিনই করতে পারতো। সুরের খুব করে ইচ্ছে করছিল চোখটা খুলে আশিককে দেখতে, কিন্তু শত ইচ্ছাকে চাপা দিয়ে চোখ বন্ধ করে আশিকের কথাগুলো শুনে যাচ্ছিল। আর আশিক সুরাইয়ের সাথে বকবক করেই যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসে সুরাইয়ের কিছু চুল মুখের উপর এসে পড়ে। আশিক এবার নিজের হাত দিয়ে সুরাইয়ের চুলগুলো কানের পেছনে গুঁজে দেয়। আশিক ওকে ট্রাস্ট করাতে সুরাইয়া আর থাকতে না পেরে এবার হঠাৎ করে উঠে বসে, যেটা দেখে আশিক নিশ্চুপ হয় আর ওর থেকে একটু দূরে সরে যায়। এবার সুরাইয়া আশিকের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, সেদিন যে ছেলেটা স্টেজে ওর দিকে তাকিয়েছিল আর পরপর 2টা দিন ওর বাসার সামনে এসে দাঁড়িয়েছিল, সেই ছেলেটা অর্থাৎ আশিক। সুরাইয়ার ব্রেনটা অনেক শ্রাপ, যার কারণে সেদিন অনুষ্ঠানে আশিকের নামটা প্রথমবার আর আজকে নিজের নামটা বলতেই ও সেটা বুঝতে পারে এটা সেই ছেলেটা। আশিক কিছু বলতে যাবে তার আগেই সুরাইয়া বলতে শুরু করে, ও, তার মানে তুমি রোজ এসে আমাকে দেখে যাও। গত 3টা দিন তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি ধরতে পারিনি। আজকে ঠিক ধরে ফেলেছি। এখন কি হবে তোমার? এখন যদি আমি চিৎকার করে লোকজন জড়ো করি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পেরেছো? রোজ রাতে মন্ত্রীর বাসায় এসে তার মেয়েকে দেখে যাও, তোমার সাহস তো কম নয়। না মানে আসলে আসলে কি, আমি একা একটা মেয়ে একটা রুমে থাকি, আর তুমি প্রতি রাতে আমার কাছে আসো। তুমি যদি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে আমার সাথে, তাহলে আমি তো সেটা জানতেই পারতাম না। আমি এখন চিৎকার করে সবাইকে জড়ো করব, আর সবাই এসে তোমাকে ইচ্ছে মতো আড়ং ধুলাই দেবে। তখন কেমন হবে বলো তো? প্লিজ প্লিজ প্লিজ, তুমি এমনটা করো না। কথাটা বলে আশিক এবার সুরাইয়ের অনেকটা কাছে চলে যায় আর এক হাতে সুরাইয়ের মুখটা চেপে ধরে অন্য হাতে ওর মাথার পেছনে রাখে, যাতে সুরাইয়া চিৎকার করতে না পারে। সুরাইয়া এবার ছোটার জন্য চেষ্টা করে, তখনই ঈশান বলতে শুরু করে, প্লিজ সুরাইয়া, একটু শান্ত হও।
আমি তোমাকে সব বলছি। আসলে সেদিন ওই অনুষ্ঠানেই আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি জানো, আমার স্বপ্নের রাজকুমারী হয়ে আমার কাছে আসছিলে। আমার দেয়া বর্ণনা অনুযায়ী আল্লাহ যেন তোমাকে তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল। তাই বারবার আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু যখন তোমার সামনে এসেছি তখন তুমি আমাকে ইগনোর করে গেছো। তাই আমি ভেবেছিলাম প্রথমে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব, কিন্তু তুমি তো তেমন মেয়ে না। আর তুমি তো আমাকে তোমার সাথে দেখা করতে বললে। তাই আমি গত 3টা দিন তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করেছি, কিন্তু সেটা তোমাকে ঘুমানোর পরে। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসি। প্লিজ তুমি কাউকে ডেকো না। আর হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সুরাইয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আশিক কথাগুলো একদমে বলেই তারপর সুরাইয়ের মুখটা ছেড়ে দেয়। তখন সুরাইয়া বলতে শুরু করে। তোমার সাহস কী করে হয় আমাকে টাচ করার? তুমি জানো আমি কে? আমি যদি একটা বার আমাদের লোকগুলোকে বলি তাহলে তোমাকে ওরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি নিজেই আমাকে দেখার জন্য তোমার কাছে আসতে বলেছিলে। আর সেটা যদি করতে, তাহলে দ্বিতীয় দিনই করতে, যখন দারোয়ানকে দিয়ে গিফটগুলো পাঠিয়েছিলাম। সেদিনই তোমার লোকেদের দিয়ে আমাকে মার খাওয়াতে পারতেন, কিন্তু সেটা করোনি। তোমার ভিতর একটা আগ্রহ কাজ করেছে আমাকে দেখার জন্য, তাই তুমি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছো। তুমি চেয়েছো, তাই আমি তোমার কাছে এসেছি। না, আমি চাইনি। আমি দেখতে চাইছিলাম তুমি কে। এটা তুমি উল্টাপাল্টা ভাবছো। দেখো, এর আগে আমি কিছু করে ফেলি তার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার কাছে আসবে না। না হলে কিন্তু আমি চিৎকার করব। ওকে ওকে বাবা, যাচ্ছি। এত রাগ করো কেন? আমি কিন্তু আবার আসবো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি শত অপমান আর অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমার কাছে বারবার আসবো। তোমার মাথায় কি কিছু নেই নাকি? তুমি জানো আমি একজন মন্ত্রীর মেয়ে। তোমার সাথে আমার কিছুতেই যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার রাজকুমারী ভালোবাসলে সবই যাই, ওইটা কোনো বিষয় না। আর তাছাড়া তুমি মন্ত্রীর মেয়ে হলেই বাকি, আমার কাছে তো তুমি আমার রাজকুমারী। আই লাভ ইউ পাগলি। আশিকের কথায় সুরাইয়া বেশ রেগে যায়। উফ, তুই যাবি নাকি আমি সিকিউরিটি গার্ডদের ডাকবো? আশিক খেয়াল করলো রাগলে সুরাইয়ের গাল দুটো ফুলে টমেটোর মতো লাল হয়ে গেছে, যেটা তোর সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। তাই আশিক আবার বলল। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি কি জানো, রাখলে তোমাকে কত কেউ লাগে, মনে হয় একটা কিস করে দিই। কথাটা শুনে সুরাইয়ার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ও আর কিছু বলতে যাবে তার আগে আশিক ব্যালকনিতে চলে যায়। তখন সুরাইয়া বলে। ইডিয়েট। কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে আবার রুমে ঢুকে হঠাৎ করে সুরাইয়ার সামনে এসে তারপর ও কিছু বলতে যাবে তার আগে ওর কপালে একটা কিস করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় বলে, এই ইডিয়েটটা কি তোমাকে একদিন ভালোবাসতে হবে। সুরাইয়া যেন রেগে আগুন হয়ে গেছিল। আশিক চলে গেলে সুরাইয়া বেশ কিছুক্ষণ ওইভাবেই বিছানায় বসে থেকে ওর কথা চিন্তা করতে থাকে। ছেলেটা কি আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে ফ্লার্টিং করছে? এখনকার ছেলে করতেও পারে, ওদের দিয়ে বিশ্বাস নেই। আমাকে খুব সতর্ক থাকতে হবে, আর সিকিউরিটি গার্ডকে বলতে হবে কেউ যেন বাসায় ঢুকতে না পারে। পরদিন আশিক আড্ডায় বসে সুরাইয়ের কথাগুলো ভাবছিল। ওকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আকাশ জিজ্ঞেস করে। কি রে, তোর কি হয়েছে বলতো? না, তেমন কিছু না। তোর কিছু হলে আমি সেটা বেশ ভালোই বুঝতে পারি। এখন কি হয়েছে সেটা বল। আর সুরের কতটুকু কাছে এগুলি বলতো? বিষয়টা নিয়ে আশিকের একটু মুডটা অফ। আশিক আকাশকে গত কয়েকদিনের কথাগুলো সব খুলে বলে। সব শুনে আকাশ বলতে শুরু করে, বলিস কি, তুই এত দূর এগিয়ে গেছিস? চালিয়ে যাও গুরু, তোমার হবে। এতে মন্ত্রীর মেয়ে কোনো প্রেসিডেন্টের মেয়েও তোমার প্রেমে পড়ে যাবে। শোন, ও খুব রাগী, বদমেজাজি মেয়ে একটা। কালকে ওর সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরপর যদি আবার ওর বাসায় যাই তাহলে তো সিকিউরিটি গার্ডদের দিয়ে এমন মার খাওয়াবে না, পরের দিন আর যেতে পারবো না। ওইটা করা হলেও অনেক আগেই করতো, কিন্তু করেনি তো, তাই না? ও তো বলবে ওর কাছে না যেতে, কিন্তু তাই বলে কি তুই যাওয়া বাদ করে দিবি? তাহলে ওভাবে
তুই ওর সাথে টাইম পাস করতে চাইছিলি? তুই যতবার ওর কাছে যাবি ও তোকে নিয়ে ততবার ভাববে। একটা পর্যায়ে ভাবতে ভাবতে তোকে ভালোবাসে ফেলবে। শোন, ভাবনা থেকে কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়। তাই আমি বলি কি, তুই রোজ ওর কাছে যাবি। ও যতবার বারণ করবে তুই ততবার ওর কাছে যাবি। আশিক আকাশের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে আর নিজের মনে মনে বলতে থাকে। আকাশ তো ঠিকই বলেছি, সুরাইয়া তো আমাকে যেতে বারণ করবেই। ও একটা ছেলেকে চেনে না, জানি না, সে ওকে হুট করে ভালোবাসি কথাটা বললে সুরাইয়া তো একটু রিয়েক্ট করবেই। আর অন্যদিকে আশিক ঠিক করেছে, যতদিন আমি সুরাইয়ার মুখ থেকে ভালোবাসি কথাটি না শুনবো ততদিন ওর কাছে যেতেই থাকবো। এতে সুরাইয়া রাগ করুক, আমাকে বকা দিক, সেটা ও ভালোবেসে আমাকে করে দিতেই পারে। সেদিন রাতে সুরাইয়ার বাসাতে যায়, তারপর রুমে ঢুকে দেখে সুরাইয়া রুমে নেই। আশিক ভাবে, কোথায় গেল আমার রাজকুমারী? হুম হুম। আশিক বিছানায় গিয়ে বসে। এর মধ্যে ওয়াশরুম থেকে শাওয়ারের সাথে গুনগুন করে গানের শব্দ ভেসে আসে, যার জন্য বোঝা যাচ্ছিল সুরাইয়াই ওয়াশরুমে আছে। সুরাইয়া একটু আগে ওর আব্বুর সাথে বাসায় এসেছে, যার জন্য সবে মাত্র শাওয়ার নিতে গেছে। আশিক গিয়ে বিছানায় বসে। দীর্ঘ 8 ঘন্টা যাবৎ সুরাইয়া শাওয়ার নিচ্ছে, বেরোনের কোনো নামগন্ধই নেই। তখন আশিক ভাবে, যা বাবা, এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয় নাকি? তাই তো বলি, এত সুন্দর হলো কি করে? এতক্ষণ ধরে সাবান লাগালে তো সুন্দর হবেই। কথাগুলো ভেবে আশিক নিজে নিজেই হাসছিল। আশিকের অপেক্ষার প্রহর কাটে। সুরাইয়ার গোসল শেষ করে শরীরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। সুরাইয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের দিকে যেতেই আশিক খেয়াল করে সুরাইয়াকে ভেজা অবস্থা দেখতে একদম অসাধারণ লাগছিল। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছিল, যেটা দেখে আশিকের মধ্যে একটা ঘোরের মতো কাজ করছিল। সুরের ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার আগে ওর মনে হলো বিছানার উপর কে একজন বসে আছে। তাই সুরাইয়া বিছানার দিকে তাকাতেই ও আশিককে দেখে ও চোখগুলো বড় বড় হয়ে যায়। সুরাইয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ আশিক উঠে গিয়ে ওর মুখের উপর হাত দিয়ে ওর মুখটা চেপে ধরে, তারপর সুরাইয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। সুরাইয়া চোখ বড় বড় করে ওর দিকে দেখতে থাকে। আশিক একটা জিনিস খেয়াল করলো, ও সুরাইয়ের কাছে যাওয়ার সাথে সাথে সুরাইয়া কেমন নিশ্চুপ হয়ে গেছে আর আশিকের মুখের দিকে তাকিয়ে ওর কথা বলা দেখছে। আশিক সুরাইয়ের কাছে আসতে সুরাইয়া হার্টবিটটা অনেক বেড়ে গেছে, যেটাও স্পষ্ট বুঝতে পারছিল। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল, যেটা কালকে একবার হয়েছিল যখন আশিক ওর কাছে এসেছিল। আশিক একটানা কথাগুলো বলেই যাচ্ছে আর সুরাইয়া নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। সুরাইয়াকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে আশিক ওর মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু সুরাইয়া এখনো কথা বলছিল না। আশিক এবার সুরাইয়ার থেকে একটু দূরে সরে যায় আর বলতে শুরু করে, তুমি জানো, তোমাকে এই ভেজা অবস্থায় দেখতে কতটা কেউ লাগছে। ইচ্ছা করছে একটু ছুঁয়ে দিই। তুমি এক এক সময় এক এক রূপে আমার সামনে আসো, যেটা দেখে আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই। এইবার সুরাইয়ার ঘুর কাটলো, দেখলো আশিক ওর কাছ থেকে সরে গেছে। তখন নামিয়ে বলতে শুরু করে, তুই আবার আমার বাসায় এসেছিস? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কথাটা বলেই সুরাই আর কিছু বলতে যাবে, আশিক তখন কোনো উপায় না পেয়ে ওকে নিজের কাছে টেনে নেয় আর সুরাইয়ের কোমরে জড়িয়ে ধরে ওর মুখের একপাশে হাতটা রেখে হঠাৎ করে সুরাইয়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিশিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় সুরাইয়ের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। আশিক সুরাইয়াকে পাগলের মতো কিস করছিল আর ও সেই একইভাবে নিশ্চুপ হয়ে গেছিল। সুরাইয়ের কেন জানি আশিককে সরাতে পারছিল না, আর কিছু বলতে পারছিল না, আবার ওর সাথে কোনো রেসপন্স করছিল না। আজকে প্রথম কোনো পুরুষ ওকে এত কাছে থেকে স্পর্শ করলো। আশিক চাচ্ছিল না সুরাইয়ের অসম্মতিতে ওকে টাচ করতে, কিন্তু ওর কাজের জন্য কাজ করতে হলো। দীর্ঘ 15 মিনিটে আশিক সুরাইয়াকে কিস করার পর ছেড়ে দেয় আর সুরাইয়া এখনো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আশিক তখনই বলতে শুরু করে, ওয়াক, থু থু, বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না। তুই আমাকে কিস করেছিস? ছি, আমি বললাম কখনো তোর গার্লফ্রেন্ড জুটবে না। কথাগুলো বলেই সুরাইয়া নিজের ঠোঁটগুলো হাত দিয়ে মুছতে শুরু করলো। আশিক একটা মুচকি হাসি দিয়ে বলে, গার্লফ্রেন্ডের দরকার নেই, তুমি আমার লাইফে আসলেই হবে।
ফাজিল ছেলে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। সুরের কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে টাওয়ালটা খুলে নিচে পড়ে যায়। আর আশিক ওর দিকে চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে সুরাই এবার নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয়। আর আশিক বুঝতে পারে এখানে থাকাটা ঠিক হবে না, তাই তো তৎক্ষণাৎ ব্যালকনি দিয়ে বাইরে চলে যায়। সুরের চিৎকার শুনে ওর আব্বু আম্মু রুমের সামনে চলে আসে। সুরায়া, এই সুরায়া, কি হয়েছে? এইভাবে চিৎকার করছিস কেন? সুরাইয়া ততক্ষণে তাড়াহুড়া করে পোশাক পরে নেয় আর ভাবে আশিকের কথা বলবে কিনা। সুরাইয়ার আম্মু আবার বলে, কি রে, কি হলো? দরজা খোল। আর এইভাবে চিৎকার করলি কেন? না আম্মু, কিছুই হয়নি। তেলাপোকা, একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়েছিল, তাই চিৎকার করলাম। তুমি যাও। কথাগুলো বলতেই সুরাইয়ের আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। তারপর বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে শুরু করে। ছেলেটার কথা আমি আব্বু আম্মুর কাছে বলতে পারলাম না কেন? আব্বুর কাছে যদি একবার বলতাম তাহলে আব্বু মেরে ওর হাড়গোড়গুলো ভেঙে দিত। তাছাড়া একটা জিনিস আমার ভেবে খুব অবাক লাগছে, ছেলেটা যখন আমার কাছে আসছিল আমি কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, আর ও যখন আমাকে স্পর্শ করলো তখন আমার ভেতর কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। তাহলে কি এটাই ভালোবাসার প্রথম অনুভূতি, যেটা আমার আগে কখনো হয়নি? এই নিয়ে দুবার হলো ও কাছে আসতেই কেমন যেন হার্টবিট আরও বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল হার্টটা খুলে হাতে চলে আসবে। সুরাইয়া কথাগুলো ভাবে আর বারবার ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। আবার পরক্ষণেই ভাবে, না না, ওর তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আব্বুর এত ক্ষমতা আর টাকা পয়সার জন্য তো আমার সাথে প্রেমের অভিনয় করতে পারে, সেটাই বা বুঝবো কী করে? কথাগুলো ভাবতে ভাবতে সুরাইয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আশিক বাসায় এসে বিছানায় শুয়ে ভাবতে থাকে। এটাও কি দেখালো? এত সুন্দর জিনিস আগে কখনো দেখিনি। আশিক সেদিন রাতে আর ঘুমোতে পারে নাই। সারা রাত সুরাইয়ের কথা ভেবেই কেটে যায়। 15টা দিন এভাবেই কেটে গেছে আর আশিক সময় অসময় সুরাইয়ের সাথে দেখা করেছে। আর যখনই দেখা হয় তখনই সুরাইয়াকে নিজের কাছে টেনে নিয়েছে। সুরাইয়া ছোটার চেষ্টা করলে কখনো আশিক মুখটা চেপে ধরেছে, না হয় নিজের ঠোঁট দুটো দিয়ে ওর ঠোঁটগুলো বন্ধ করে দিয়েছে। আশিক একটা জিনিস খেয়াল করেছে, ও যখনই সুরাইয়ের কাছে আসে তখনই সুরাইয়া কেমন নিশ্চুপ হয়ে যায়, ওর কথা বলা বন্ধ হয়ে যায়। যেটা থেকে ও ভাবতে শুরু করেছে সুরাইয়া হয়তো একটু একটু করে ওকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্য সুরাইয়ের কাছে আসলেই ও এইভাবে চুপ হয়ে যায়। বিষয়টা সুরাইয়াও অনেকবার ভেবেছে, আশিক ওর কাছে আসলেই কেন কথা বলতে পারে না, কিন্তু ভেবেচিন্তে কোনো উত্তরই খুঁজে পায়নি। আশিক যতবার সুরাইয়ের সাথে দেখা করতে আসে ততবার সুরাইয়াকে বাসা থেকে বের হয়ে যেতে বলে আর বকাঝকা করে। আশিক সুরাইয়ের কাছে আসলে ওর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। 15টা দিন কেটে গেছে, কিন্তু আশিক সুরাইয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা তো শুনতে পারেনি, বরং সময় অসময়ে ওর কাছে বকা খেয়ে গেছে। এতে আশিকের কোনো আফসোস নেই, ও সেটাকে ভালোবাসা হিসাবেই নিয়েছে। আশিক পরদিন রাতে সুরাইয়ের কাছে আসে, কিন্তু এসে দেখে সুরাইয়ের রুমে নেই। আশিক বেশ কিছুক্ষণ বসে থাকে, কিন্তু তারপর যখন সুরাইয়া আসলো না তখন আশিক সারা বাড়িতে খুঁজে কিন্তু কোথাও পায় না। আশিক সুরাইয়ের জন্য অপেক্ষা করে বাসায় চলে যায় আর পরদিন দুপুরে ওর বাসার সামনে আসে, কিন্তু আজকেও সুরাইয়াকে দেখতে পায় না। তখন আশিক আকাশকে ফোন করে সুরাইয়ের খোঁজ খবর নিতে বলে। বিকেলের দিকে আকাশ ওর ফোন করে বলে, বন্ধু, সুরাইয়া তো শহরের বাইরে গেছে ওর আব্বুর সাথে, তাই তুই ওকে দেখতে পাচ্ছ না। টেনশন করিস না, আরেকটা দিন ওয়েট কর, তোমার রাজকুমারী চলে আসবে। আকাশের কথা শেষ না হতেই আশিক ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। আশিক সুরাইয়াকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওকে একটা দিনও না দেখে থাকতে পারে না। দিন যত যাচ্ছে আশিক সুরাইয়াকে আরও বেশি ভালোবেসে ফেলেছে। সুরাইয়া যতই ওকে অপমান করে, অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, আশিক ততটাই সুরাইয়াকে বেশি ভালোবাসে ফেলে। 2 দিন পরে সুরাইয়া বাসায় আসে। অন্যদিকে আশিকের আম্মুকে বলে, আশিক আব্বু, শোনো, তোমার নানু ওনাদের বাসায় যেতে বলেছে। আশিক ভাবে নানুর বাসায় গেলে হয়তো 2-3 দিনের মধ্যেই ফিরে আসতে পারবে, আর গত 2 দিন ধরে ও সুরাইয়াকে দেখেনি।
তাই ওর ভেতরে কেমন একটা অসুস্থতা কাজ করছে। আশিক পরে মনে হচ্ছিল সুরাইয়াকে একটা নজর না দেখলে দম বন্ধ হয়ে আসছে। তাই আশিক আম্মুকে বলল, আম্মু একটা দিন পরে যাই। আপু, এটা কেমন কথা? তোমার নানু বৃদ্ধ মানুষ, উনি তোমাকে দেখতে চেয়েছেন। আর তাছাড়া তুমি তো সচরাচর বাসায় আসো না, যে কোনো সময়ে তোমার ক্যাম্পে ফিরে যেতে হতে পারে। তাই তুমি আজকে যাবে আর এক্ষুনি বের হবে। আশিক আম্মুর কথা ফেলতে পারে না, আর কখনো আম্মুর মুখের উপর কথা বলেনি। তাই আশিক রেডি হয়ে বেরিয়ে পড়ে নানুর বাসার উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নি করার পরে পৌঁছে যায়। সেদিন রাতে সুরাইয়া ভাবছিল, ছেলেটা কেমন অদ্ভুতভাবে আমার জীবনে চলে আসলো। আমি ওকে শতবার অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দিলেও আমার কাছে বারবার ফিরে আসে। হয়তো সত্যি আমাকে ভালোবাসে। কেমন যেন ওর মধ্যে অদ্ভুত এক মায়া আসে। ও যখন আমার কাছে আসে তখন আমি ওকে কিছু বলতেই পারি না। কেন হয় এরকম? আগে তো কখনো এরকম হয়নি। আর ও আমার যতটা কাছে এসেছে, অন্য কেউ এতটা কাছে আমার আসেনি। জীবনে প্রথম কোনো ছেলে আমাকে টাচ করেছে, আর সেটা আশিক। আশিক যখন আমাকে নিজের কাছে টেনে নেয় তখন কেমন একটা ভালো লাগা কাজ করে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এইসব কি ভাবছি আমি? আমি ওকে ভালোবাসতে যাব কেন? কোথায় ও, কোথায় আমি? আমি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমাকে এসব নিয়ে ভাবলে চলে না। সুরাইয়া মুখে এ কথা বললেও ওর মন অন্য কথা বলেছিল। দেখতে দেখতে 10টা, 11টা, 12টা, এরকম 3টা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো আশিক আসছে না। রাত যতটা গভীর হচ্ছে সুরাইয়ার ততটাই আশিককে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না ওর ভেতরে কেন এই অস্থিরতা কাজ করছে। আর এটাই স্বাভাবিক। যখন একটা ছেলে কোনো মেয়ের পেছনে ঘুরবে, প্রথম কয়েকদিন ঘোরার পর মেয়েটা ছেলেটাকে পাত্তাই দিবে না। কিন্তু একটা সময় যখন ছেলেটা ওর পেছনে ঘোরা বাদ দিয়ে দিবে, তখন মেয়েটা অবশ্যই ছেলেটাকে নিয়ে ভাবে। আর সুরাইয়ের ক্ষেত্রেও এমনটা হচ্ছে। সুরাইয়া আশিককে দূরে সরিয়ে দিল। আজ খুব করে ওর মন চাচ্ছিল আশিককে একটা বার দেখার জন্য। সুরাইয়ের মন এই আশায় আশায় জেগে আছে যে আশিক ওর কাছে আসবে। কিন্তু এভাবে কেটে গেল আরো 1 ঘন্টা। রাত 1টা বেজে গেছে, কিন্তু আজকে আর আশিক আসেনি। আর সুরাইয়ের অনেক ঘুম পাচ্ছিল, তাই ও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আশিকের মামা মামি, মামাতো ভাই বোন ওদের সাথে ভালোই সময় কাটাচ্ছে, কিন্তু রাতে শোবার পর ঘুমোতে পারছিল না। বারবার কথা মনে পড়ছিল। এমনিতেই 2টা দিন ওকে দেখেনি, তারপর আজকে ওকে দেখতে পাবে না, সেটা ভেবে আশিক ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। ওর বারবার মনে হচ্ছিল এখনই ছুটে সুরাইয়ের কাছে চলে গেলে ওর ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসতো, কিন্তু সেটা করার কোনো উপায় নেই। অনেক কষ্টে আশিক সেদিন রাতে ঘুমায়। এভাবে কেটে গেছে পরপর 2টা দিন। আর সুরাইয়া এই 2টা দিন আশিকের কথা অনেক ভেবেছে, কিন্তু কেন ভেবেছে সেটাও বুঝতে পারেনি। পরদিন 2 দিন আশিক সুরাইয়ার সাথে দেখা করতে আসেনি। আজকে কোনো কাজ না থাকায় ও ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল, আমি এত কেন ওর কথা ভাবছি? জীবনে প্রথম কোনো ছেলেকে নিয়ে আমি এতটা ভাবছি, সেটা কিসের জন্য কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই 2টা দিনে তো একবারও আশিক আমার কাছে আসলো না। ও তো প্রতিদিন একবার করে বাসার সামনে আসে, কিন্তু ওকে তো আজকে বাসার সামনেও দেখলাম না। কি হলো ওর? তাহলে কি ও আর 10জন ছেলের মতো আমার সাথে টাইম পাস করেছিল? যেই দেখলো আমি ওর প্রস্তাবে রাজি হইনি, সে আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, সেটা আমার জন্য ভালো হয়েছে। ওর সাথে রিলেশনে গেলে আব্বু সেটা কখনোই মেনে নেবে না। আশিক বাসায় এসে আকাশকে ফোন দেয় সুরাইয়ের বাসায় এসেছে কিনা সেটা জানার জন্য। আশিক ওকে সুরাইয়ের খোঁজখবর নিতে বলে আকাশ সরাসরি ওর বাসার সামনে চলে আসে আর আশিককে সব ইনফরমেশন দেয়। এর মধ্যে সুরাইয়ের স্কুল লাইফের ফ্রেন্ড রুবিনা ওর বাসায় আসে। অনেক দিন পর 2 বান্ধবীর দেখা, তাই গল্পের শেষ নেই। এক পর্যায়ে রুবিনা সুরাইয়াকে ওর সাথে শপিং মলে যাওয়ার কথা বললে সুরাইয়া বলে, শোনো, আম্মু আমাকে যেতে দেবে না। তুই যদি আমাকে রাজি করাতে পারিস তাহলে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে। রুবিনা গিয়ে সুরাইয়ার আম্মুকে বললে প্রথমে না যেতে দিতে চাইলেও পরবর্তীতে রাজি হয়, কিন্তু উনি ওদের সাথে যাবে।
তো আকাশ আশিককে যখনই ওদের বাসার সামনে আসতে যাবে তখনই সুরাইয়া ওর আম্মু আর রুবিনা বাসা থেকে বের হয়। আর আকাশ তখন আশিককে ওদের বাসার সামনে আসতে বারণ করে। দোস্ত, সুরাইয়া কোথায় যেন যাচ্ছে, তোর এখন এখানে আসার দরকার নেই। আমি তোকে সব ইনফরমেশন দিচ্ছি। ওরা পার্মানেন্ট সেখানে যাবে, আমি তোকে সেখানে আসতে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। কারণ ওদের ফলো করতে থাকে। এক পর্যায়ে ওরা শপিং মলের সামনে এসে থামলে আকাশ আশিককে শপিং মলে আসতে বলে। আশিক মিনিট 20 মধ্যেই শপিং মলে চলে আসে। তারপর আকাশ আশিক শপিং মলে ঢুকে সুরাইয়ের পিছু করতে থাকে। সুরাইয়ের সামনে হাঁটছে, আশিক ওর পেছনে পেছনে যাচ্ছে। একটা পর্যায়ে সুরে একটা ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করে ওর পেছনে আশিকের মতো কেউ আছে। তো তৎক্ষণাৎ সুরে সেখানে দাঁড়িয়ে গেলে আশিক বুঝতে পারে সুরে হয়তো ওকে দেখে ফেলেছে। তাই আশিক সেখান থেকে সরে যায়। আর সুরাইয়ের পেছনে ঘুরে দেখে কেউ নেই। আশিককে দেখলাম মনে হলো ও এইখানে আবার আসবে কোত্থেকে। আমি ওকে উল্টাপাল্টা ভাবি না, ওকে নিয়ে ভাবতে ভাবতে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কথাগুলো ভেবে সুরে হাঁটতে শুরু করে। দীর্ঘ 2 ঘন্টা ওরা শপিং মলে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু সুরের কিছুই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ওরা একটা দোকানে গিয়ে পার্মানেন্ট বসে। তারপর সুরের পছন্দের কালারের কয়েকটা লেহেঙ্গা দেখতে থাকে। এবারও আশিক সুরের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এবার সুরের আশিকের উপর নজর পড়ে। আশিকের দিক থেকে চোখ ফেরাতেই ওর মনে হয়। আশিককে দেখলাম মনে হলো। সুরাইয়া আবারও আশিকের দিকে তাকায়, কিন্তু তখনও দেখে ওইখানে আর কেউ নেই। আশিক আকাশের কথা মতো বারবার ওর সামনে গিয়ে আবার ওর চোখে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছিল, যাতে করে সুরাইয়া আশিকে নিয়ে একটু হলেও ভাবে। একটা পর্যায়ে রুবিনা কালো কালারের একটা লেহেঙ্গা দেখে সুরাইয়াকে বলে। সুরাইয়া, দেখ এইটা কেমন। কিন্তু সুরাইয়ার সেদিকেই কোনো খেয়াল নেই, অন্যমনস্ক হয়ে আশিকের কথা ভাবছিল। তাই এবার রুবিনা ওকে একটু জোরেই বলল। এই সুরাইয়া, তোর আবার কি হলো? কি এত ভাবছিস বলতো? রুবিনার কথা সুরাইয়া একটু হকচকিয়ে যায় আর আমতামতা করে বলে। কই, কিছু না তো। দেখ তো এটা কেমন। রুবিনা কথা মতো সুরাইয়া লেহেঙ্গাটাকে ভালো করে দেখে বলে। ঠিকঠাক। তাহলে বসে আছিস কেন? যা, গিয়ে ট্রাই করে দেখ। দূর থেকে আশিক ওদের কথাটা শুনে ফেলে, তাই আর দেরি না করে সেখান থেকে সরে যায়। রুবিনার কথা মতো সুরাইয়া এবার ট্রায়াল রুমে চলে যায়। তারপর গিয়ে দরজাটা আটকে দিয়ে পেছনের দিকে ঘুরতেই দেখে আশিক দাঁড়িয়ে আছে। সুরাইয়া ওকে কিছু বলতে যাবে তার আগে আশিক ওকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে মুখটাকে চেপে ধরে বলতে শুরু করে। এই সবসময় তুমি আমাকে দেখলে এত চেঁচামেচি করো কেন বলো তো? তোমার কাছে আসলে তো কিছুই বলতে পারো না, কিন্তু তোমার সাথে যখন দেখা করতে আসি তখন এইরকম ছটফট করো কেন? এখন তুমি এত নিশ্চুপ জানো, কারণ তুমি আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু সেটা নিজের মুখে স্বীকার করছো না। স্বীকার তো তোমাকে করতেই হবে। বলো, তুমি আমাকে ভালোবাসো? সুরাইয়া তখন মাথা নেড়ে না সূচক উত্তর দিল। আশিক বলে। এই দুষ্টুমি, কেন বারবার আমাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছ বলো তো? সত্যিই বলছি, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি জানো, জীবনের প্রথম তোমাকেই ভালোবেসেছি, অন্য কাউকে নই। তুমি যতই আমাকে অবহেলা করো না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর বেশিই যাব। তুমিও হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু যখন আমি তোমার থেকে দূরে চলে যাব তখন। কথাটা বলেই সুরের বুকের বাপাশে ছিনছিনিয়ে ব্যথা অনুভব করে, কিন্তু সেটা কেন ও বুঝতে পারে না। আশিক সুরাইয়াকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে বকবক করিয়ে যাচ্ছে, আর সুরাইয়া প্রতিবারের মতো ওর মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল। আশিক ওর এমন নিশ্চুপ হয়ে যাওয়া দেখে মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বলতে শুরু করে। প্লিজ বলো রাজকুমারী, একবার বলো ভালোবাসো। তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলতে চাইছো না। আশিক খেয়াল করেছি সুরাইয়া শপিং মলে আসার পর থেকে ওর মুডটা কেমন অফ, তাই বলল। আমিও খুব ভালো করেই জানি তোমার মুডটা কেন অফ। এই 2টা দিন আমাকে দেখতে পাওনি তো, সেই জন্য।
কিন্তু সুরাইয়া এটা বুঝতে পারছিল না আশিককে দেখার জন্য যদি ওর মনটা ব্যাকুল ছিল, আশিকের জন্য যে ওর মনটা খারাপ সেটা ওকে কে বোঝাবে। প্লিজ বলো ভালোবাসো। দেখো আমি আর এভাবে ওয়েট করে থাকতে পারছি না। খুব ইচ্ছা করে তোমাকে একটু আদর করে দিতে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাও না। প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সে তো দেবই। আগে বলো ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। তাই? যদি আমি প্রমাণ দিতে পারি? সেটা কখনো হবে না। তুমি একটা স্বপ্নের মধ্যে আসো। আশিক সুরাইয়াকে আর কিছু বলতে না দিয়ে এবার ওর মুখের দুই পাশে হাত দিয়ে যখনই সুরাইয়ার দিকে নিজের ঠোঁটটা এগোয়, সুরাইয়া বুঝতে পারে আশিক ওকে কিস করতে যাচ্ছে। তখন সুরাইয়াকে থামানোর জন্য আশিককে বাধা দিলেই আশিক ওর হাতটা সরিয়ে সুরাইয়াকে যখন কিস করতে যাবে, তখনই সুরাইয়া রেগে গিয়ে আশিকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশিকের গালে 2টা থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় আশিক সেখানেই দাঁড়িয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন সুরাইয়া কড়া গলায় বলতে শুরু করে, তুই কেন বুঝিস না? আমার তোকে সহ্য হয় না, তারপরও বারবার কেন তুই আমার কাছে আসিস? তুই নিজের লেভেলটা দেখেছিস আর আমার লেভেলটা দেখেছিস? তুই কই আর আমি কই? তোর সাথে আমার কিছুতেই যায় না। বারবার এই কথা বলার পরও কেন তোর মাথাতে ঢোকে না? আর প্রতিদিন কেন আমাকে এভাবে ডিস্টার্ব করিস? তুই বুঝিস না তুই আমার কাছে আসলে আমি ডিস্টার্ব হই, তারপরও কেন বারবার তুই নির্লজ্জ বেহায়ার মতো আমার কাছে আসিস? সামান্য কমন সেন্স বলে কিছু নেই? তুই কেন বুঝিস না? তুই আমার কাছে আসলে আমার অস্বস্তি ফিল হয়, সেই জন্য আমি তোর সাথে কথা বলতে পারি না। বারবার এক কথা তোকে কতবার বলবো? আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না। আই জাস্ট হেট ইউ। সুরাইয়া আশিকের কর্মকাণ্ডে অনেকটা রেগে গিয়ে কথাগুলো বলে। একটানে কথাগুলো বলে এবার একটু শান্ত হয় আর রাগেও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আশিক সুরাইয়ের কথায় বুঝতে পারে ও সুরাইয়ের কাছে আসলে ডিস্টার্ব হয়, বিরক্ত বোধ করে। এবার আশিক শান্ত গলায় বলে, আমি বুঝতে পারিনি তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমি মনে করেছিলাম আমি যদি তোমাকে ভালোবেসে তোমার কাছে আসার চেষ্টা করি, তোমাকে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি আমাকে একটা সময় ভালোবাসবি। কিন্তু আমার জানা ছিল না মন্ত্রীর মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওদের মন বলতে কিছু হয় না। ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে, ভুল সময় আমি ভুল মানুষকে ভালোবেসে। আমার বোঝা উচিত ছিল তুমি একজন মন্ত্রীর মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছো, তোমার স্ট্যাটাসটা আর আমার স্ট্যাটাসটা কখনোই মিল না। অন্যায় করেছি আমি তোমাকে ভালোবেসে, সেটা আজকে তুমি বুঝিয়ে দিয়েছো। তোমাকে এতদিন ভালোবেসে ডিস্টার্ব করার জন্য সরি। আর কখনো আমি তোমার সামনে আসবো না। তুমি যেহেতু চাও না আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসি, তাই আমি আর তোমার কাছে আসবো না। দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই হয়তো কখনো ভুলতে পারবো না। তুমি যে আমাকে এতটা ঘৃণা করো সেটা জানতে আগে কখনো তোমার সামনে আসতাম না। মাফ করে দিও তুমি আমাকে, তোমাকে এত ডিস্টার্ব করার জন্য। আর ভালো থেকো। কথাগুলো বলেই আশিক ট্রায়াল রুম থেকে বেরিয়ে যায়। কিছু না বলেই হাঁটতে শুরু করে। আকাশ ওকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকে, আশিক, আশিক, কি হয়েছে তোর? তুই কোথায় যাচ্ছিস? কিন্তু আশিক আকাশের কোনো কথা না শুনে সোজা শপিং মল থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে সুরাইয়া পাথরের মূর্তির মতো ট্রায়াল রুমে একইভাবে দাঁড়িয়ে থাকে। একটু আগেও আশিককে কি বলল আর আশিক ওকে কি বলল সেটা ভেবে ওর এখন বেশ খারাপ লাগছে। যখন আশিক বলল যে ও আর কখনো সুরাইয়ার সামনে আসবে না, তখন থেকে সুরাইয়ার কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। এই 2টা দিন সুরাইয়া আশিককে না দেখতে পেয়ে ওর ভিতরে একটা অসুস্থতা কাজ করেছে। আশিক যদি সত্যি ওর সামনে আর না আসে, সুরাইয়া কি করে ওকে না দেখে থাকবে? আশিক চলে যাওয়াতে সুরাইয়ের এবার একটু খারাপ লাগে, কিন্তু সেটা যে আশিকের জন্য ও সেটা এখনো বুঝতে পারে না। নিজের অজান্তেই সুরাইয়া ভালোবেসে ফেলেছে। বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে তারপর যখন ওর আম্মু ওকে ডাকে, তখন সুরাইয়া সেখান থেকে বেরিয়ে যায়। রুবিনা ওকে জিজ্ঞেস করে, কিরে, তোকে বললাম এটা ট্রাই করে আসতে, আর তুই কি করলি?
দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে কি করলি বলতো? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। মানে কি? এখানে তো কিছু কেনাকাটা হলো না, তাহলে এত তাড়াতাড়ি বাসে যাবি কেন? বললাম তো ভালো লাগছে না। কথাটা বলেই সুরাইয়া সেখান থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন রুবিনা আর আম্মু যায়। ওরা বুঝতে পারে না যে সুরাইয়া কেন এমন করলো। সুরাইয়া বাসায় চলে আসে। অন্যদিকে আশিক বাসায় এসে তারপর রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ সুরাইয়ার কথাগুলো ভেবে নীরবে চোখে জল ফেলে। আশিক জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, আর সেটা হয়তো ভুল সময় ভুল মানুষকে। তাই ওর ভালোবাসাটা সুরাইয়া বুঝতে পারেনি। সেটা ভেবেই আশিকের বেশ কষ্ট হচ্ছিল। আশিক আর থাকতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে বেশ কিছুক্ষণ কান্না করে আর বলতে থাকে, সুরাইয়া, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? তুমি আমার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করলে না। আমি কেন বারবার তোমার কাছে ছুটে যাই সেটা জানার চেষ্টা করলে না। আমাকে যখন এতই ঘৃণা করো তাহলে প্রথম দিনেই আমাকে বলে দিতে পারতেই। আমি কখনোই তোমার কাছে যেতাম না। আমি জানতাম কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে সে অবশ্যই তাকে পাই, কিন্তু আজকে জানতে পারলাম আমার ধারণাটা ভুল। মন্ত্রীর মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। আমার মতো ছেলে তোমাকে ভালোবাসার যোগ্যই না। কথাগুলো বলতে বলতে আশিক ওয়াশরুমের ফ্লোরে হাঁটু কেড়ে বসে পড়ে। অন্যদিকে সুরাইয়া বাসায় এসে তারপর নিজের রুমে চলে যায়। কিছুই ভালো লাগছিল না ওর, তাই ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তবুও কেন যেন খারাপ লাগছিল। ও বুঝতে পারছিল না আশিকের এই কথাগুলো বলা ঠিক হয়নি, কিন্তু রাগের মাথায় ও কথাগুলো বলে ফেলেছে। সুরাইয়া একটু বেশি রাগে, তাই কখন কি করে ফেলে সেটা বুঝতে পারে না। কিন্তু রাগটা কমে গেলে বুঝতে পারে ও কি ভুল করেছে। শপিং মল থেকে বাসা আসার পর সুরে আশিককে নিয়ে এতটা ভেবেছে যে ভাবতে ভাবতেই ওর অন্যদিকে কোনো দিকেই মন নেই। সারাটা দিন আশিকের সাথে দুর্ব্যবহার করা কথাটা ভেবে আর ও একটা জিনিস পেয়েছে, ও আশিককে ভালোবাসে। না হলে ওর জন্য এতটা খারাপ লাগতো না আজকে। আশিককে অপমান করে ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল। এটা আমি কি করলাম? যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি এইভাবে অপমান করে দূরে সরিয়ে দিলাম। রাগের মাথায় আমি এটা কি করলাম? ও যদি আমাকে সত্যিকারের ভালোই না বাসতো তাহলে শত অপমান আর অবহেলা সহ্য করে বারবার আমার সামনে আসতো না। আর আমি এটা কি করলাম? ওকে এভাবে কষ্ট দিলাম। সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতেই পারলাম না। আশিক আমাকে এত দিন ধরে ভালোবাসি কথাটা বারবার বলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারলাম না আমি ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আগে কেন বুঝতে পারলাম না? যখন ও আমার কাছে ভালোবাসার কথা বলতে আসতো, ছেলেটাকে এতটা কষ্ট দিয়ে ফেললাম। আমি তো এটা করতে চাইনি, কেন জানি আশিককে বাধা দিতে গিয়ে হয়ে গেল। আশিককে কষ্ট দিয়েছে সুরাইয়া, সেটার জন্য অনুতপ্ত হচ্ছে। আর কখন যে ওর চোখের কোন বেয়ে দুঃখটা অশ্রু গড়িয়ে পড়ে সেটা বুঝতেই পারে না। সুরাইয়া চিৎকার করে বলতে এসে করছিল, আশিক, আমি ভুল করে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ভুল করেছি আমি তোমাকে ফিরিয়ে দিয়ে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। কথাগুলো ভাবতে ভাবতে সুরাইয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নেওয়ার পর আশিক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর রুমে এসে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই ওর চোখে ঘুম চলে আসে। বিকেলের দিকে ঘুম ভাঙতেই ওর শরীরটা কেমন যেন গরম গরম লাগছিল। তাই আর বুঝতে বাকি রইল না যে ওর জ্বর এসেছে। আসলে আশিক বেশিক্ষণ ধরে গোসল করলে জ্বর আসবে, ছোটবেলা থেকেই তেমনটা হয়ে আসছে। দুপুরে আশিক খেতে যায়নি, তাই আম্মুকে ডাকার জন্য এসে দেখে আশিক ঘুমোচ্ছে, তাই আর আম্মুকে ডেকে তোলেনি। বিকেল হয়ে গেলেও আশিক বাইরে যাচ্ছিল না দেখে আম্মুকে আবার ডাকতে ডাকতে রুমে ঢোকে। আম্মু কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে দেখে আশিক এখনো শুয়ে আছে, একটা কম্বল গায়ে দিয়ে। আম্মুর পাশে বসে আর বলতে শুরু করে, আশিক আপু, কোথায় তুমি? দুপুরে লাঞ্চ করলে না, আর একবারও তো বাহিরে বেরোলে না। কি হয়েছে তোমার? আপু, কি হয়েছে তোমার? তুমি এই অবেলায় শুয়ে আছো কেন বলো তো? না আম্মু, এমনি শরীরটা একটু খারাপ লাগছে তাই।
আশিক জ্বরের জন্য কথাটা ভালো মতো বলতে পারছিল না। এবার আম্মু সেটা বুঝতে পেরে বলে, মানে কি তোমার শরীর খারাপ লাগছে আর তুমি আমাকে বলনি? কথাটা বলি এবার আম্মু আশিকের মুখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর আসছে। তখন আম্মু উত্তেজিত হয়ে বলতে শুরু করে, এ কি আব্বু, জ্বরে তো তোমার গাটা পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে একবারও বলনি? আম্মু তেমন কিছু না, একটু জ্বর এসেছি। তুমি বলছো একটু জ্বরে গা পুড়ে যাচ্ছে? কথাটা বলি এবার আম্মু তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা বালতিতে পানি এনে ওর মাথা জলপটে দিতে শুরু করে। আম্মু বুঝতে পারছিল যে আশিক শীতে কাঁপছে। তখন আম্মু এসিটা বন্ধ করে দিয়ে তারপর আরেকটা কম্বলও গায়ে চাপিয়ে দেয়। আশিক স্পষ্ট দেখতে পাচ্ছিল ওর আম্মু চোখে পানি, তাই বলল, আম্মু তুমি কান্না করো না, তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কান্না করবো না তো কি করব বলো? তোমার এমন অবস্থায় আমি নিজেকে কি করে শান্ত করি বলো তো? তুমি জানো না তোমার আম্মু তোমাকে নিয়ে কত টেনশন করে? জ্বরটা বাঁধালে কি করে বলো তো? আম্মু কথাগুলো কাঁদো কাঁদো গলায় বলল। আশিক কোনো কথা না বলে চুপচাপ রইল। তখন আম্মু বলতে শুরু করলো, নিশ্চয় অনেকক্ষণ যাবৎ শাওয়ারের নিচে, তাই তো সেজন্য জ্বরটা এসেছে। না মানে আম্মু, তোমাকে কতবার বলেছি বেশিক্ষণ ধরে শাওয়ার নিবে না, তুমি জানো না? বেশিক্ষণ ধরে ভিজলে তোমার জ্বর সর্দি হয়। তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? আম্মু তুমি শুধু শুধু টেনশন করছো, এই সামান্য জ্বরে আমার কিছুই হবে না। টেনশন করবো না তো কি করব বলো? তুমি আমাদের একমাত্র কলিজার টুকরা। তোমার এই অবস্থাতে নিজেকে কি করে শান্ত করি? আম্মু বললাম তো আমার কিছু হবে না, তুমি আমার পাশে আছো না, দেখো আমি ঠিক হয়ে যাব। একদম কথা বলবে না তুমি, তোমার উপর খুব রাগ হচ্ছে জানো। আম্মু এবার উঠে যায় রুম থেকে। বের হতে গেলে আশিক জিজ্ঞেস করে, কি হলো আম্মু, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার আব্বুকে ফোন করে ডাক্তার নিয়ে বাসায় আসতে বলবো। আম্মু এসবের কি দরকার? শুধু শুধু আব্বু টেনশন করবি আর অফিস ফেলে রেখে বাসায় চলে আসবি। টেনশন তোমার জন্য না করলে কার জন্য করব বলো? এইসব তুমি বুঝবে না। তুমি যেদিন বাবা হবে সেই দিন বুঝতে পারবে সন্তানের কিছু হলে আব্বু আম্মুর মনটা কেমন হয়। আম্মু আশিককে আর কিছু বলার সুযোগ না দিয়ে এই রুম থেকে বের হয়ে যায়। তারপর আব্বুকে ফোন করে সবটা বলতে থাকে। আব্বু বলে, জ্বরটা কখন আসলো? আমি তো এইমাত্র বুঝতে পারলাম, আর তোমার ছেলে আমাকে বলেনি যে শরীরটা এতটা খারাপ। তুমি টেনশন করো না, আমি এখনই ডক্টর নিয়ে আসছি। আব্বু কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে তারপরে কিছুক্ষণের পর ডাক্তার নিয়ে বাসায় চলে আসে। ডাক্তার আশিককে ভালো করে দেখে কিছু ঔষধ দিয়ে যায়। তো 2-3টা দিন যাবৎ আশিক আর আড্ডা দিতে যায় না বলে আকাশকে ফোন করলে আশিক আকাশকে বলে, দোস্ত একটু অসুস্থ। কথাটা শুনি আকাশ তৎক্ষণাৎ আশিকের বাসায় আসে আর দেখে আশিক অনেকটাই অসুস্থ। তখন আশিক বলতে শুরু করে, কলেজা তোর এই অবস্থা, তুই আমাকে আজকে জানাচ্ছিস? কি করে জ্বরটা বাঁধালি বলতো? আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ওকে সবটা খুলে বলে। সবটা শোনা শেষে আশিক নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রইল। আর আকাশ ওকে কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, ওই জন্যই সেদিন শপিং মল থেকে ওইভাবে কিছু না বলে বেরিয়ে আসলি, তাই তো? আশিক আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে এখন কি করবি? আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, আমি আর সুরাইয়াকে ডিস্টার্ব করব না। ও তো আমাকে ভালোই বাসে না আর চাই না আমি ওর কাছে যাই। আমি ওর কাছে গেলে ও বিরক্ত বোধ করে, সেই জন্য আমি ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করতে চাই না। আমি কারো মন খারাপের কারণ হতে চাই না। এতে যদি ভালো থাকতে পারি আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, ওকে না দেখে ওর কাছে না গিয়ে থাকতে পারবি? কি করে থাকবি তুই? আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসা মানে যে পূর্ণতা পেতে হবে তা কিন্তু নয়। সবসময় পাওয়ার নামই কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষটা সুখে থাকবে এটা দেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামও কিন্তু ভালোবাসা। জীবনে প্রথমবার ওকে ভালোবেসেছি, তাই ওকে কখনো ভুলতে পারবো না। এতে সুরাইয়া আমাকে ভালোবাসুক
আর নাই বাসুক, আমি ওকে সারাটা জীবন ভালোবেসে যাব। এই মনে আর দ্বিতীয়বার কাউকে জায়গা দেওয়া কখনোই সম্ভব না। আশিকের কথা শুনে আকাশ কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। এরপর বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলে আকাশ চলে যায়। আশিক 5-6 দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, তাই আবারও সেই আগের মতো স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করে। কিন্তু সুরাইয়াকে ভুলে স্বাভাবিক লাইফে কোনোভাবেই ফেরাটা সম্ভব হচ্ছিল না। সুরাইয়ার স্মৃতিগুলো চারদিক থেকে ঘিরে ধরেছিল। আশিক যতটা সুরের কাছ থেকে দূরে সরে থাকতে চাইছিল, কষ্টটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছিল। অন্যদিকে এই 5টা দিনে সুরে আশিককে দেখতে না পেয়ে পুরো পাগল হয়ে গেছে। সুরে এখন খুব ভালোভাবে বুঝে গেছে যে ও আশিককে ভালোবেসে ফেলেছে। 5টা দিন যখন আশিক সুরের কাছে আসেনি, আর তাই সুরে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সব সময় আশায় থেকেছে হয়তো আশিক ওর কাছে আসবে, কিন্তু রাতের শেষে সেই ফলাফল শূন্যই রয়ে গেছে। আশিক ওর উপর রাগ করে ওর কাছে আসেনি। সুরা এখন বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আশিক সেদিনের ব্যবহারে ওর উপর রাগ করে আর ওর কাছে আসছে না। তাই সুরাইয়া মনটা এখন প্রায় খারাপ থাকে। এইটুকু ভেবে ভয় পাচ্ছে যে আশিক হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য ও আমার সামনে আসছে না। আমি তো ওকে ওই দিন এমনভাবে বলতে চাইনি। কয়েকটা দিনেই সুরাইয়া অন্য কোনো কাজে মন দিতে পারেনি, আর কোথাও যায়নি। সব সময় বাসায়ই থাকে। সে একটা বারও রুম থেকে বের হয়নি। সবটা সময় হয় আশিকের কথা ভেবেছে আর চোখের জল ফেলেছে। সুরাইয়া আজ প্রথম কোনো ছেলের জন্য কান্না করছে, আর সেটাই ও অবশেষে বুঝতে পারছে। আশিককে ছাড়াও থাকতে পারবে না। এই কয়েকটা দিন ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। না চাইতেও আশিক ওর মনে জায়গা করে নিয়েছে, যেটা সেদিনও শপিং মলের ঘটনার পর থেকে সুরা এখন বেশ করে চাইছে আশিক ওর কাছে আসুক, কিন্তু সেটা আর হচ্ছে না। আশিক, এই আশিক, প্লিজ তুমি এমন করো না। কেন বুঝতে পারছো না? আমার খুব কষ্ট হচ্ছে। একটি বার আমার কাছে আসো। আমি তোমাকে একটা বার জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে চাই। আমি বুঝতে পাইনি নিজের অজান্তেই তোমাকে এভাবে ভালোবেসে ফেলবো। সেদিন কি করতে কি করে ফেলেছি আমি সেটা নিজেও জানি না। কিন্তু যখন তোমাকে কষ্ট দেওয়াতে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাওয়াতে বুঝতে পারলাম আমি তোমাকে ভালোবাসি। তারপর থেকে আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। একটা বার আমার কাছে আসো। কেন তুমি বুঝতে পারছো না? তোমার রাজকুমারীর কষ্ট হচ্ছে। আমাকে কষ্ট দিয়ে কি তুমি নিজে ভালো আছো? তুমিও তো খুব কষ্টে আছো। তাহলে কি করে পারছো তোমার রাজকুমারীকে ছেড়ে দূরে থাকতে? একটা বার আমার কাছে আসো, প্লিজ। আসি। সুরে কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। সেদিন রাতটাও সুরের নিঘুম ভাবে কেটে যায়। পরের দিন সুরের মনটা এতটাই অস্থির ছিল, তাই আশিককে না দেখে থাকতে পারছিল না। সুরাইয়াকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে ওর আম্মু কয়েকবার বিষয়টা জিজ্ঞেস করলেও সুরাইয়া সেটা এড়িয়ে গেছে। তাই আম্মু বিষয়টা জানার জন্য রুবিনাকে ফোন করে ওদের বাসাতে আসতে বলে। রুবিনা সুরাইয়ার রুমে এসে দেখে সুরাইয়া এক মনে ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন ভাবছে। রুবিনা সুরাইয়ার কাছে গিয়ে ওর ঘাড়ে হাত রাখতেই সুরাইয়া একটা অসহায় দৃষ্টিতে রুবিনার দিকে ঘুরে তাকায়। রুবিনা খেয়াল করে সুরাইয়ার চোখে পানি টলমল করছে। তখন রুবিনা বলে, সুরাইয়া, তোর এই অবস্থা কেন? তুই নাকি গত 5 দিন যাবৎ রুম থেকে বের হোস না। কি হয়েছে বলতো? রুবিনা একের পর এক প্রশ্ন সুরাইয়াকে করেই যাচ্ছে, কিন্তু সুরাইয়ার কোনো কথা বলছে না। রুবিনা সুরাইয়াকে যতবারই প্রশ্নগুলো করছে, সুরাইয়ার কষ্টটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এইবার রুবিনা আর কিছু বলতে যাবে তার আগে সুরাইয়া হঠাৎ করে রুবিনাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রুবিনা তখন সুরাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সুরাইয়া, কি হয়েছে তোর? প্লিজ বল আমাকে। এভাবে কান্না করছিস কেন? প্লিজ আমাকে বল, আর একটু শান্ত হ। কিন্তু সুরাইয়া নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। 10 মিনিট সুরাইয়া রুবিনাকে ওইভাবে জড়িয়ে ধরে কান্না করলো। তারপর কান্না করতে করতে রুবিনাকে সবটা খুলে বলল। সবটা শুনে রুবিনাকে কি বলবে সেটা বুঝতে পারছিল না। রুবিনা চুপ করে থাকাতে সুরাইয়া কান্না করতে করতে বলল, রুবিনা,
আমি আশিককে ছাড়া থাকতে পারবো না। এই 5টা দিনে বুঝতে পেরেছি ও লাইফের একটা পার্ট। ওকে আমার জীবনের কতটা প্রয়োজন আমি কিছু জানি না। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার ওকে খুব করে চাই। 5টা দিন আমি ওকে দেখতে না পেয়ে কতটা কষ্টে আছি সেটা শুধু আমি জানি। প্লিজ তুই ওকে আমার কাছে এনে দে। আমি ওর কাছে একটিবার মাফ চেয়ে নিজের মনের কথাগুলো বলবো। তাহলে হয়তো ঈশান আমাকে মাফ করে দিয়ে নিজের বুকে টেনে নেবে। আমি বুঝতে পাইনি ওই দিন আশিককে আমি কষ্ট দিয়ে ফেলবো। ছেলেটা আমাকে বড্ড ভালোবাসে আর আমি কিনা ওকে এভাবে কষ্ট দিলাম। প্লিজ রুবিনা, তুই কিছু একটা কর। আমি ওকে ছাড়া কিন্তু মরেই যাব। এই কথাগুলো তুই আমাকে আজকে বলছিস? আগে তো বলতে পারতি। ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ভাইয়ের নাম্বার বা ঠিকানা তোর কাছে আছে? না, আমার কাছে কোনো কিছুই নেই। ও প্রত্যেক দিন আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু এখন একবার আমার সাথে দেখা করতে আসে না। আমার বাসার সামনেও আসে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ রুবিনা, তুই কিছু একটা কর। আমি আরেকটা দিনও ওকে না দেখতে পেলে হয়তো মরেই যাব। কিসব আজে বাজে কথা বলছিস? আমি তো বললাম আমি দেখছি কি করা যায়, তুই একটু শান্ত হ। রুবিনা কোনো রকমে সুরায়াকে একটু শান্ত করতে পারে। তারপর ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে বাইরে যায়। যদিও সুরাইয়া যেতে চাইছিল না, কিন্তু রুবিনা জোরাজোরিতেই যেতে বাধ্য হয়। অন্যদিকে আশিক ও ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে এসেছে। ঠিক একইভাবে আকাশ আশিককে জোর করে আজকে বাসা থেকে নিয়ে আসছে, যাতে ওর মনটা একটু ভালো হয়। অনেক দিন পর ওরা স্কুল লাইফের সব ফ্রেন্ডগুলো একসাথে হয়েছে, তাই রেস্টুরেন্টে বসে ওরা জমিয়ে আড্ডা দিচ্ছিল। কিন্তু আশিকের মনটা তেমন ভালো না। কিসের জন্য ভালো না সেটা একমাত্র আকাশ বুঝতে পারছিল। সবাই কথা বললেও আশিক কোনো কথা বলছিল না। এর মধ্যে সুরিয়া আর রুবিনা ঠিক একই রেস্টুরেন্টে ঢুকে। রেস্টুরেন্টে ঢোকার পর সুরিয়া খেয়াল করে ওর থেকে কিছুটা দূরে আশিক বসে আছে। আশিককে দেখার পর সুরিয়া যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ ও দৌড়ে আশিকের সামনে যায়। সুরিয়া আশিকের কাছে যেতেই আশিক ওর দিকে তাকায়, তারপর চোখটা নামিয়ে নেয়। তখন সুরাইয়া আশিককে প্রশ্ন করতে থাকে। আশিক, এই আশিক, এতদিন কোথায় ছিলে তুমি? 5টা দিন তুমি আমার কাছে আসোনি কেন বলো তো? তুমি জানো তোমাকে দেখতে না পেয়ে আমার কতটা কষ্ট হয়েছে। কি হলো, কথা বলছো না যে? আর এই কয়েকটা দিন তুমি কোথায় ছিলে? আশিক কোনো কথা বলছিল না, আর সুরাইয়াকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। আশিকের ফ্রেন্ডগুলো ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর থাকবেই বা না কেন, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে এইসব কথা বললে তাকিয়ে থাকারই কথা। প্লিজ আশিক, আমার সাথে একটু কথা বলো। এইভাবে চুপ করে থেকো না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আসো। কি করব বলো? আমি তখন বুঝতে পারিনি তুমি আমার কথায় কতটা কষ্ট পাবে। আমি তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন তুমি আমার থেকে দূরে চলে গেছো। প্লিজ আশিক, তুমি আমাকে মাফ করে দাও। একটা বার নিজের করে নাও। দেখো, আমি আর কখনো এমন ভুল করব না, আর তোমাকে দ্বিতীয়বার কোনো অভিযোগ করার সুযোগই দেব না। ঘটনাটা কি ঘটেছে আশিকের বুঝতে বাকি নেই। আশিকের আর কোনো ফ্রেন্ড সেটা না বুঝলেও আকাশ বুঝে গেছে। আশিকের ফ্রেন্ডগুলো একবার সুরাইয়ের দিকে তাকাচ্ছে তো একবার আশিকের দিকে তাকাচ্ছে, কিন্তু ও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে। ওর এমন চুপ করে থাকাতে সুরে এবার হঠাৎ করে আশিকের একটা হাত ধরতেই আশিক আর বসে থাকতে পারলো না। সুরাইকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ওর থেকে হাতটা সরিয়ে নেয়, তারপর সেখান থেকে বেরিয়ে গেল। আকাশ ওকে পেছন থেকে কয়েকবার ডাকলেও আশিক সেখানে দাঁড়ালো না। রুবিনা সুরের কর্মকাণ্ডে বুঝতে পারে এটাই আশিক। তখন রুবিনা ওর কাছে আসতে সুরাই আবারও রুবিনাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। রুবিনা সুরাইয়াকে কি বলবে বুঝতে পারছে না। সুরাইয়া কান্না করছে আর বলছে, রুবিনা, তুই দেখেছিস ও আমার উপর কতটা রেগে আছে? আমি তো চাইনি ওকে সেদিন ওইভাবে অপমান করে দূরে সরিয়ে দিতে। না চাইতেও হয়ে গেছে। কি করে বুঝবো আমি ওকে এতটা ভালোবেসে ফেলবো? তাহলে কখনোই ওকে এভাবে কষ্ট দিতাম না। প্লিজ রুবিনা, তুই কিছু কর। তুই কান্না করিস না, আমি দেখছি কি করা যায়। এক্সকিউজ মি ভাইয়া, একটু শুনবেন? জি বলেন। আপনি মনে হয়
আশিক ভাইয়ের ফ্রেন্ড, এম আই রাইট? জি। কিছু মনে না করেন তাহলে ওনার নাম্বারটা যদি দিতেন, তাহলে শ্রেয়ার সাথে ভাইয়ের একটু যোগাযোগ করিয়ে দিতাম। আসলে আপনি তো ওর ফ্রেন্ড, আপনি বোধহয় ওদের এই বিষয়টা জানেন। তাই প্লিজ ভাইয়া, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি একটু দেন। বেশ কিছুক্ষণ রুবিনা আকাশকে রিকোয়েস্ট করাতে আর সুরে এমন কান্না দেখে আকাশ আশিকের কন্ট্যাক্ট নাম্বারটা ওকে দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে। তারপর রুবিনা সুরাইকে বাসায় পৌঁছে দেয়। সুরাই রুমে যেতেই ওর মনে পড়ে আশিকের নাম্বারের কথা, তাই ও তৎক্ষণাৎ আশিকের ফোন দেয়, কিন্তু আশিক ফোনটা ধরছিল না। আজকে সুরাইয়াকে এইভাবে কান্না করতে দেখে আশিকের বুকের বাপাসটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই ও বাসায় এসে ভাবছিল সুরাইয়ের সাথে কি ওর এমনটা করা ঠিক হয়েছে কিনা। আবার পরক্ষণেই ভাবে, এটাই করা ঠিক হয়েছে। ও তো চাই না আমি ওর কাছে যাই, তাহলে এখন কেন আবার এভাবে নতুন করে নাটক করছি? অপমানটা করা কি কম হয়ে গেছে? সেটাই হবে হয়তো। তাই পাবলিক প্লেসে সবার সামনে অপমান করতে চেয়েছিল, কিন্তু আমি আর ওকে সেই সুযোগটাই দিব না। আশিক কথাগুলো ভাবছিল, এর মাঝে ওর ফোনটা বেজে ওঠে, কিন্তু আশিকের সেদিকে খেয়াল নেই। বেশ একবার বাজতেই ফোনটা হাতে নেয়, তারপর আননোন নাম্বার দেখে কেটে দিতে দেয়। আর সুরাইয়া বারবার ওকে একের পর এক ফোন দিচ্ছিল, তাই এবার আশিক রাগে ফোনটা অফ করে দেয়। তারপর সুরাইয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে, আর সুরাইয়া আশিকের জন্য কান্না করতে থাকে। আশিক ওকে এমনভাবে ইগনোর করাতে সুরাইয়ার কষ্টটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। দিনটা শেষ হয়ে রাত আসে। তারপর ডিনারের সময় সুরাইয়ার আম্মুকে জোর করে একটু খাইয়ে দিয়ে যায়। অন্যদিকে আশিক ভাবছিল আর কয়েকটা দিন আছে, তারপর আবার ক্যাম্পাসে ফিরে যেতে হবে। দিনগুলো কিভাবে ফুরিয়ে গেল সেটা বুঝতেই পারেনি। সুরাইয়ের পেছনে সময় দিতে গিয়ে দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেছে। আশিক এবার মনে পড়ে ওর ফোনের কথা। ফোনটা বন্ধ করার আগে একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন আসছিল। কেউ তো বিপদে পড়েও নক করতে পারে। কথাটা ভেবে আশিক ফোনটা অন করলো। অন করতেই ও খেয়াল করে 110-এর উপরে মেসেজ, 200+ মিস কল। তো যেটাতে আশিক বেশ অবাক হয়, কারণ আননোন নাম্বার থেকে এত কল মেসেজ আসার কথা না। আশিক আর কিছু না বুঝে ওঠার আগে আবারও সেই একই নাম্বার থেকে ফোন আসে। আশিক ভাবে হয়তো কোনো সমস্যা আছে, সেজন্যই এভাবে ফোন করছে। তাই তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলতে শুরু করে, হ্যালো, কে বলছেন? হুম। আশিকের কণ্ঠটা শুনে সুরের ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আছে। ও কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছিল। আশিক বুঝতে পারে ফোনের ওপাশ থেকে কেউ কান্না করছে, তাই আশিক এবার বলতে শুরু করে, কে আপনি? আর কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না। কান্না করার কারণে সুরাই আর কথা বলতে পারছিল না। আশিক যতই কান্না করতে বারণ করছিল, সুরাই আরও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল, যেটাতে আশিক বেশ বিরক্ত বোধ করে তাই বলে, কথা বলুন। দেখুন, আপনি কথা বললে বলুন, না হলে ফোনটা আমি রেখে দিচ্ছি। এই না, প্লিজ আশিক, ফোনটা কেটো না। আমি তোমার সুরাইয়া, প্লিজ আমার সাথে একটু কথা বলো। ও, আপনি কেন ফোন দিয়েছেন? অপমানটা করা কম হয়ে গেছে? এইভাবে বলো না। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আসো, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে সেদিন ওভাবে বিহেভ করতে চাইনি, কিন্তু না চাইতে হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে একটা বার মাফ করে দাও। একটা বার আমার কাছে আসো, আমি তোমাকে একটা বার দেখতে চাই। প্লিজ একটি বার আমার সাথে দেখা করো। দেখুন, সেটা কখনো সম্ভব না। আর আপনি নিজেই চান না আমি আপনার কাছে যাই, সেজন্য আমি আপনার কাছে যাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তাছাড়া আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। আমি জানি তুমি আমার উপর ওই কথাগুলোর জন্য রেগে আসো। দেখো, আমি কথাগুলো মন থেকে বলিনি। প্লিজ একটা বার আমার কাছে আসো, আমি তোমাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে চাই। প্লিজ একটা বার তোমাকে ভালোবাসার সুযোগটা দাও। তোমার এই কয়দিনের অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি কিন্তু মরে যাব, তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। দেখুন ম্যাডাম, এসব সেন্টিমেন্টাল কথা বলে আপনি আমার মনটা গোলাতে পারবেন না। তাই ভালো হয় ফোনটা রেখে দিলে।
আপনি আর আমাকে কোনোভাবে ফোন দিবেন না? আপনি আর আমাকে কখনো ফোন দিবেন না? আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন। ফোনটা কাটার আগে একটা কথা শুনে রাখো, তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আমি 0.5 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে। এর মধ্যে যদি তুমি আমার সাথে দেখা না করো তাহলে 0.5 ঘন্টা পর অনেক ভালো একটা খবর শুনতে পারবে, যেটা তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। বলা শেষ হতেই সুরে ফোনটা কেটে দিয়ে তারপর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। আর অন্যদিকে আশিক ভাবতে শুরু করে। সুরাইয়া এসব কি বললো? ও কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এটা ওর অভিনয়? না না, এটা কি করে অভিনয় হতে পারে? না, আজকে রেস্টুরেন্টেই আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। ও যদি সত্যি কিছু একটা করে ফেলে তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কথাগুলো ভেবে আশিকের বুকের ভেতর অনেকটা কেঁপে ওঠে আর অজানা একটা ভয় কাজ করতে থাকে। সুরেয়া যদি সত্যি কিছু একটা করে ফেলে, সে কথা ভেবেই আশিক আর বসে থাকতে পারে না, তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। 20 মিনিটের মধ্যে সুরেয়ার বাসার সামনে চলে আসে। তারপর ঠিক আগের মতোই ব্যালকনি দিয়ে ও রুমে প্রবেশ করে। আশিক ব্যালকনিতে আসতেই বুঝতে পারে সুরেয়া কান্না করছে। রুমে ঢুকে দেখে সুরেয়া বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আশিক এবার ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে রাখে। সুরাইয়া, এই সুরাইয়া। কথাটি বলতে এবার সুরে কান্না থামিয়ে দিয়ে আশিকের দিকে তাকায়। আশিককে দেখে ওর দেহে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ সুরেয়া দৌড়ে গিয়ে আশিকের বুকে ঝাঁপিয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে। আশিকও এমনভাবে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে যেটাতে মনে হচ্ছিল সুরেয়া আশিকের বুকের মধ্যে ঢুকে যাবে। সুরেয়া আশিকের বুকে মুখ গুজে দিয়ে কান্না করতে করতে বলে, আই এম সরি আশিক, আমি বুঝতে পারিনি সেদিন তোমাকে ওইভাবে কথাগুলো বলে ফেলবো যার জন্য তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো। আমি কয়টা দিনই বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি একটা বার আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে নাও। সুরেয়া কান্না করার জন্য কথাগুলো ভালোভাবে বলতে পারছিল না। আশিকেরও সুরেয়ার কান্নাটা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই আর থাকতে না পেরে 2 হাতে সুরাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই রাজকুমারী, কান্না করো কেন? প্লিজ একটু কান্না থামাও। আমি তো তোমার কাছে এসেছি, প্লিজ একটু কান্না থামাও। এভাবে কান্না করলে আমার খুব কষ্ট হয়, প্লিজ একটু কান্না থামাও। কিন্তু সুরাইয়া কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। আশিক সুরাইয়াকে অনেক বোঝানোর পরও একটু কান্না থামায়, কিন্তু দীর্ঘ 8 ঘন্টা আশিক ওইভাবে জড়িয়ে ধরে রাখে। আশিক সুরাইয়াকে নিজের বুকের সাথে ধরে রেখেছে। ও কান্না থামলেও বারবার হেঁকচি তুলছিল আর নাক টানছিল। তাই আশিক ওকে সারিয়ে নিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয়, ওর কপালে একটা কিস করে। এইবার সুরাইয়া যেটা করে ঈশান সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সুরাইয়া আশিকের শার্টের কলার আঁকড়ে ধরে দুজনে 4 ঠোঁট এক করে দেয়। দীর্ঘ 15 মিনিট পরে সুরাইয়া আশিককে ছেড়ে দেয়। তারপরে একটু শান্ত হয়। সুরাইয়া আবার ওকে জড়িয়ে ধরে। এই যেন কতদিনের না পাওয়া ভালোবাসা বহিঃপ্রকাশ। প্লিজ আশিক, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই পাগলি, এসব উল্টাপাল্টা কি কথা বলো? হ্যাঁ, ছেড়ে যাওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি। আশিক সুরাইয়া দুজনেই আজকে অনেক হ্যাপি। দুজন দুজনকে ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে। শুরু হয় ওদের ভালোবাসার শুভান্তর। এভাবেই কাটতে থাকে ওদের দিন। আর আশিক প্রতিদিন রাতে সুরাইয়ার সাথে ওর বাসায় এসে দেখা করে। তাছাড়া তো সময় অসময় হয় পার্কে, না হয় রেস্টুরেন্টে, হয়তো বা রোমান্টিক প্লেসে দেখা করে। দেখতে দেখতে আশিকের যাবার দিনটা চলে আসে। আর এর মাঝে ওদের হাই কমান্ডারের ফোন এসেছে। উনি আশিককে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলেছে। সব কিছু গোছগাছ করে শেষ একটু পর আশিক বেরিয়ে পড়বে, তাই যাওয়ার আগে ওর রাজকুমারীর সাথে দেখা করতে এসেছে। কিন্তু সুরাইয়া যখন থেকে শুনেছে আশিক আবার ক্যাম্পাসে ফিরে যাবে, তখন থেকে সুরাইয়ার মনটা বেশ খারাপ। তাই ওকে বারবার যেতে বারণ করছে, কিন্তু আশিকের কিছু করার নেই, ওকে যেতে বাধ্য। সুরাইয়া পার্কে এসে দাঁড়িয়ে আছে।
আশিক ওর পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করে আশিক বেশ বুঝতে পারছে সুরাইয়ার মনটা অনেকটা খারাপ। ও কথা বলছে না দেখে আশিক বলতে শুরু করে। রাজকুমারী, আমাকে আজকে দুপুরে চলে যেতে হবে। কথাটা বলতে বলতে সুরাইয়া একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকায়। আশিক দেখে সুরাইয়ার চোখ দুটো পানিতে টলমল করছে। আশিক ওকে আর কিছু বলে না ওঠার আগেই সুরাইয়া আশিককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আশিক সুরাইয়ার কান্নাটা সহ্য হয় না, তারপর ওকে শান্ত করার জন্য বলে। এই পাগলি, তুমি জানো না আমার রাজকুমারী এভাবে কান্না করলে আমার খুব খারাপ লাগে? তারপরও কেন তুমি এভাবে কান্না করো বলো তো? আমি তো বলেছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। প্লিজ আশিক, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাজকুমারী, আমার কি তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না বলো? অনেক কষ্ট হবে, তারপরও কিছু করার নেই। তুমি তো জানো চাইলেও আমি সব সময় তোমার কাছে থাকতে পারবো না। আমার যেতে হবেই হবে। প্লিজ তুমি কান্না করো না। যাওয়ার আগে একটা বার হাসো। আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। আশিক সুরাইয়াকে অনেক বোঝানোর পর সুরাইয়া একটু শান্ত হয়। তারপর সুরাইয়া একটা শুকনো হাসি দেয় আশিকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে, তারপরে ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে। এভাবেই চলছে ওদের দিন। সুরাইয়া আশিকের ভালোবাসার সম্পর্কে 1 মাস কেটে গেছে, আর যতই দিন যাচ্ছে ওদের ভালোবাসাটা ততই বাড়ছে। সুরাইয়া আশিকের প্রায় ওদের বিয়ের কথা বলে, কিন্তু আশিক সুরাইয়াকে কোনো উত্তর দিতে পারছিল না, কারণ ওদের কমান্ডার নির্দেশ ছাড়া আশিক বিয়েটা করতে পারছে না। পরদিন সকালে আশিক ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, তখনই হাই কমান্ডের ডাক এসে উনি আশিককে জরুরিভাবে দেখা করতে বলে। আশিক ওনার সামনে গিয়ে সম্মান প্রদর্শন করে বলে, স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আশিক, শোনো, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আজকে বিকালের দিকে প্রধানমন্ত্রীর উপর হামলা হতে পারে। কথাটা বলি আশিকের ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করে। সুরাইয়ার বাবার উপর নাকি অ্যাটাক হতে পারে। আশিক এবার বলতে শুরু করে, স্যার, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের হাতে সময় খুব কম। পুলিশ কমিশনার আমাদের কাছে সাহায্য চেয়ে একটা চিঠি পাঠিয়েছে। তোমরা এখনই শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দাও। প্রধানমন্ত্রীকে সেভ করার দায়িত্ব আমি তোমাদের দিলাম। স্যার, আপনি কিছু টেনশন করবেন না, আমরা এখনই রওনা দিচ্ছি। আশিক তৎক্ষণাৎ ওর টিমের লোকজন নিয়ে তারপর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। দ্রুত গাড়ি ড্রাইভ করাতে কয়েক ঘন্টার মধ্যে আশিক আর ওর টিম শহরে পৌঁছে যায়। তারপর সুরাইয়ার বাসার সামনে চলে আসে। সুরাইয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। আশিক গাড়ি থেকে নামতেই ও আশিককে দেখতে পায়। তৎক্ষণাৎ সুরাইয়া দৌড়ে বাসার নিচে আসে, আর সুরাইয়া ওদের বাসায় ঢোকার আগেই সুরাইয়া আশিককে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, এই, তুমি আজকে আমাদের বাসায় আসবে আর আমাকে একটাবার বলনি কেন? তুমি জানো তোমাকে দেখার জন্য আমার মনটা কতটা ব্যাকুল হয়ে আছে? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? সুরাইয়া, তোমার আব্বু কোথায়? আশিকের এমন প্রশ্নে ওকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখন আশিক আবার বলে, কি হলো? তোমার আব্বু কোথায় বলো? কেন আব্বু, কি দরকার? কথা বলার সময় নেই, তোমার আব্বুর প্রাণ সংশয় আছে। প্লিজ তুমি বলো, তোমার আব্বু কোথায়? আশিকের কথাটা শুনে সুরাইয়া বেশ ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, সময় নষ্ট করো না, বলো তোমার আব্বু কোথায়? আশিকে ওর আব্বু যেখানে আছে সেই ঠিকানা বলে। আশিক তৎক্ষণাৎ সুরাইয়াকে ছাড়িয়ে ওর স্থানের উদ্দেশ্যে রওনা দিবে। তখন সুরাইয়া বলে, প্লিজ আশিক, তুমি আমার আব্বুকে বাঁচাও। তোমার আমার উপর বিশ্বাস আছে তো? নিজের থেকেও বেশি। তাহলে ভয় পেও না, আমি থাকতে তোমার আব্বুর কিছু হবে না। কথাটা বলে আশিক বেরিয়ে গেল। অন্যদিকে সুরাইয়ার আব্বু হঠাৎ প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। মিটিং শেষ করে সবেমাত্র বের হচ্ছিল, এর মাঝেই আশিকে ওনার সামনে দাঁড়ায়। আর কিছু বুঝে ওঠার আগে চারপাশ থেকে গুলি আসতে শুরু করে। তাই আশিক এবার প্রধানমন্ত্রী অর্থাৎ সুরাইয়ার আব্বুকে নিয়ে লুকিয়ে পড়ে। শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। চারিদিকে গুলির শব্দে মুখরিত। একের পর এক লাশ পড়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক পর্যায়ে আশিক খেয়াল করে মন্ত্রী পেছন থেকে কেউ একজন ওনাকে গুলি করার জন্য টার্গেট করে।
আশিক তখন ওনাকে সেভ করে দাঁড়ায়। এর মধ্যেই মন্ত্রীর থেকে কিছুটা দূরে একটা লোক হঠাৎ করে এসে মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করলে সেটা গিয়ে মন্ত্রীর হাতে লাগে। আশিক সেটা দেখে লোকটাকে গুলি করে দেয়। এর মাঝে মন্ত্রীকে টার্গেট ফিক্স করে আরও 2জন লোক আশিক আর কোনো উপায় না পেয়ে মন্ত্রীকে সেভ করে গুলি করতে থাকে, কিন্তু ওদের সাথে পেরে ওঠে না। তাই আর কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটা যখনই মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করে, আশিক ওনার সামনে থাকায় তৎক্ষণাৎ সেই লোকগুলো গুলিতে আশিকের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। একসাথে 4-5টা গুলি আশিকের শরীরে লাগে, তাই তৎক্ষণাৎ আশিক শরীর থেকে রক্তের বন্যা বইতে থাকে। আশিকের টিমের কিছু সদস্য দেখে আশিকের এমন অবস্থা দেখে ওই লোকগুলো উদ্দেশ্য করে গুলি করলে ওরা ঘটনাস্থলেই মারা যায়। আশিক আর নিজেকে ধরে রাখতে পারছিল না, ওর শরীরটা মাটিতে পড়ে যেতে গেলে এবার মন্ত্রী ওকে ধরে ফেলে। আর এর মধ্যে আশিকের কয়েকজন টিম মেম্বার ওদের কাছে এগিয়ে আসলে আশিক বলতে শুরু করে, তোমরা এখান থেকে মন্ত্রী সাহেবকে হসপিটালে নিয়ে যাও, এখানে থাকাটা ওনার জন্য নিরাপদ নয়। এই তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলে। আশিক একটা শুকনো হাসি দিয়ে তারপর বলতে শুরু করে, স্যার, আমি সুরাইয়াকে কথা দিয়েছিলাম আপনার কিছু হতে দিব না। কথাটা বলেই আশিকের শরীরটা নিস্তেজ হয়ে যায়। আর্মি অফিসার অর্থাৎ আশিকের শরীরে গুলি লাগাতে আর শত্রুপক্ষের লোক সংখ্যা কমে আসাতে ওরা আর উপায় না পেয়ে পালিয়ে গেছে। শরীরটা নিস্তেজ হয়ে পড়লে আশিকের টিম মেম্বারও ওকে আর মন্ত্রী সাহেবকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে ঘটনাটা সারা দেশে জানাজানি হয়ে গেছে, আর আশিকের বাসায় সুরাই এই বিষয়টা জানতে পেরেছে যে কে বা কারা মন্ত্রীর উপর অ্যাটাক করেছিল। ওনাকে বাঁচাতে গিয়ে আর্মি অফিসার আশিকের গুলি লেগেছে। নিষ্ঠা দেখেই সুরাইয়ার আশিকের আব্বু আম্মু কান্না করে দেয়। তারপর ওরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আশিককে হসপিটালে আনার সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে মন্ত্রীর হাতে গুলি লাগাতে ওনাকে আর একটা কেবিনে শিফট করা হয়। পুরো হসপিটালটা সিকিউরিটি ফুল করা হয়। আশিকের অপারেশন শুরু হয় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ, কিন্তু এখনও ডক্টর বের হচ্ছে না। এর মধ্যে আব্বু আম্মু আর সুরাই ওর আম্মুর সাথে হসপিটালে চলে আসে। সুরাই প্রথমে ওর আব্বুর কাছে যায়। যখন দেখে ওর আব্বুর তেমন কিছুই হয় নাই, তখন ওর আব্বু আশিকের কথা বললে তৎক্ষণাৎ সুরাইয়ের আশিকের কাছে ছুটে যাওয়ার জন্য কেবিন থেকে বের হয়ে আসে। সুরাইয়া অপারেশন থিয়েটারের সামনে যেতেই দেখে সেখানে আশিকের আব্বু আম্মু বসে আছে। সুরাইয়া আব্বু আম্মুর কাছে এসে বলতে শুরু করে, আন্টি আঙ্কেল, আশিকের কি অবস্থা? ও কেমন আছে? আমার আশিক ঠিক আছে তো? সুরাইয়ার এমন কথা শুনে আশিকের আব্বু আম্মুর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। ওনাদের চুপ করে থাকতে দেখে সুরাইয়া বলতে শুরু করে, প্লিজ আন্টি, আপনারা চুপ করে থাকবেন না। একটা বার বলুন আমার আশিক এখন কেমন আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। কথাগুলো বলেই সুরাইয়া কান্না করে দেয়। সুরাইয়া কান্না করছিল আর কথাগুলো বলছিল। সুরাইয়ার কান্নার শব্দে সুরাইয়ার আব্বু আর আম্মু সেখানে আসে। তখন সুরাইয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন আব্বু ওকে সান্ত্বনা দিয়ে বলে, সুরাইয়া মামনি, তুমি কান্না করো না। কি হয়েছে বলো আব্বুকে। সুরাইয়ের আব্বু ওকে অনেকক্ষণ যাবৎ একে প্রশ্ন করছে, কিন্তু ও কান্না করার দরুন কিছুই বলতে পারছে না। আর আশিকের আব্বু আম্মু সুরাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে ছেলের জন্য চোখের পানি তো আছেই। এইবার সুরাইয়া কান্না করতে করতে ওনাদের সব খুলে বলে আশিক আর ওর সম্পর্কের বিষয়ে। সবটা শুনে সুরাইয়ের আব্বু বলতে শুরু করে, মামনি, তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, আশিকের কিচ্ছু হবে না। আব্বু, আমি আশিককে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আব্বু, তুমি ওকে বলো না আমার সাথে কথা বলতে। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। প্লিজ আব্বু, তুমি আমাকে ওর কাছে যেতে দাও। আশিকের আব্বু আম্মু সুরাইয়ের কথাগুলো যতই শুনছিল ততই অবাক হচ্ছিল। স্বয়ং মন্ত্রীর মেয়ে নাকি ওনাদের ছেলেকে ভালোবাসে, এতে অবাক হবারই কথা। আর ওনাদের ছেলেই বা কম কিসের? দেশের এত বড় একটা দায়িত্ব যার হাতে, তার সম্মানটাও কোনো অংশে কম না। এবার সুরাইয়া আশিকের আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল আন্টি, আশিককে বলো না আমার সাথে কথা বলতে। প্লিজ ওকে বলো আমার কাছে আসতে।
আব্বু আম্মু এবার কান্না থামিয়ে সুরাইয়াকে সান্ত্বনা দিতে থাকে। আর ওর আব্বু আম্মু তো ওকে সেই প্রথম থেকেই বোঝাতে শুরু করেছে, কিন্তু ও আশিকে এতটা ভালোবাসে যার জন্য নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না। সুরাইয়ার আব্বু ওকে বারবার বলছিল, সুরাইয়া মামনি, কান্না থামাও। বললাম তো, আশিকের কিচ্ছু হবে না, আর ওর কিছু হতে পারে না। আল্লাহ আছেন, উনি অবশ্যই তোমার আশিককে সুস্থ করে দিবি। সুরাইয়া কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। যাকে এতটা ভালোবাসে তার এই অবস্থাতে নিজেকে শান্ত করবে কি করে? এর মাঝে অপারেশন থিয়েটারের বাতিটা নিভে যায়। ডক্টর বেরিয়ে আসলে সুরাইয়া দৌড়ে ডাক্তারের কাছে চলে যায় আর বলতে শুরু করে, ডক্টর, আমার আশিক কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? প্লিজ বলুন না ডক্টর। দেখুন, রুগীকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তাতে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম ওনাকে বাঁচানো খুব কষ্ট হবে, কিন্তু অপারেশন করে আমরা ওনার শরীর থেকে সবগুলো গুলি বের করে ফেলেছি। কিন্তু কিন্তু কি ডক্টর? প্লিজ বলুন, এভাবে চুপ করে থাকবেন না। ওনার আঘাতটা এতটাই মেজর যে 24 ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ডক্টর সেখান থেকে চলে যায় আর সুরাইয়া আবারও কান্নায় ভেঙে পড়ে। আশিকের আব্বু আম্মু কান্না করে দেয় আর নিজেদের শান্ত রাখতে পারে না। এবার সুরাইয়ার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি আশিককে ছাড়া থাকতে পারবো না। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। প্লিজ আব্বু, তুমি ওকে বলো না আমার কাছে আসতে। ওকে ফিরে আসতে বলো না আব্বু। প্লিজ আব্বু, তুমি ওকে আমার কাছে এনে দাও। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মামনি, তুমি শান্ত হও। আশিকের কিছু হবে না, আল্লাহ ওকে ঠিকই সুস্থ করে দেবে। তোমাদের ভালোবাসার জোর আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবে। প্লিজ মামনি, তুমি কান্না করো না। ডক্টরের কথা শোনার পর থেকে সুরাইয়ার ভেতরে একটা অজানা ভয় কাজ করতে শুরু করেছে। ও হয়তো আশিককে হারিয়ে ফেলবে, তাই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। দেখতে দেখতে রাত আসে, কিন্তু সুরাই এখনো কান্না করেই যাচ্ছে। আশিকের আব্বু আম্মু সুরাইয়াকে বোঝাচ্ছে, কিন্তু সুরাইয়া কিছুতেই কান্না থামছে না। কান্না করতে করতে রীতিমতো হেঁচকি তুলছে। অনেক কষ্টে দীর্ঘ একটা রাত শেষ, সকালের আলো ফুটে ওঠে। এর মাঝে ডাক্তার আবার আশিককে দেখতে আসে। উনি আশিকের কাছে গিয়ে দেখে ও তাকানোর চেষ্টা করছে। আশিক বুঝতে পারে আশিকের জ্ঞান ফিরবে। আশিক আস্তে আস্তে চোখ খুলে দেখে ও একটা রুমে শুয়ে আছে, আর ওর বুঝতে বাকি রইল না এটা হসপিটাল। ডক্টর ওকে চেক আপ করে বাইরে গিয়ে সবাইকে বলে আশিকের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে সুরাইয়া দৌড়ে আশিকের কেবিনে ঢুকে আর ওর পাশে এসে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। আশিক বুঝতে পারে এটা আর কেউ নয়, ওর সুরাইয়া। আশিক ওর দিকে তাকিয়ে বলতে শুরু করে, এই রাজকুমারী, কান্না করছো কেন? দেখো, আমি তো ঠিক হয়ে গেছি। আশিকের কথায় সুরাইয়ার কান্নার গতিটা আরও বেড়ে যায়। ও পপিয়ে পপিয়ে কান্না করেই যাচ্ছে। এবার আশিক আর সুরাইয়ার আব্বু আম্মু কেবিনে ঢোকে। সুরাইয়ার আব্বু তখন বলতে শুরু করে, আশিক, আমি সুরাইয়ার কাছ থেকে সব শুনেছি। সবটা শুনে যেটা বুঝতে পেরেছি, সুরাইয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে সুরাইয়া কিভাবে থাকতো বলো তো? তুমি কেন আমাকে বাঁচাতে গিয়ে এভাবে নিজের জীবনটা বিপন্ন করলে বলো তো? স্যার, সুরাইয়া আমার থেকে আপনাকে বেশি ভালোবাসে, আর আমি সুরাইয়াকে কথা দিয়েছিলাম আপনার কিছু হতে দিব না। তাই সুরাইয়াকে দেওয়া কথাটা রাখার চেষ্টা করেছি। আমার মেয়েটা তোমাকে ভালোবাসে কোনো ভুল করেনি, আমি সেটা বুঝতে পারছি। আর হ্যাঁ, তুমি সুস্থ হলে আমি সুরাইয়ার সাথে তোমার বিয়েটা দিতে চাই। আমার তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ের সুখই আমার কাছে বড়। জি স্যার। কিসের স্যার? আব্বু বলো। হ্যাঁ আব্বু। আশিকের আব্বু আম্মু কোনো কথাই বলছিল না, শুধু ওর আর মন্ত্রীর কর্মকাণ্ড দেখছিল। ওদের এভাবে চুপ করে থাকতে দেখে মন্ত্রী আশিকের আব্বুকে বলতে শুরু করে, বেআই সাহেব, ওদের বিয়েতে আপনাদের আবার কোনো আপত্তি নেই তো? আরে না না মন্ত্রী সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আপনিও আমার ছেলের মতো। কি শুরু করলেন বেআই, বলুন তো? সুরাইয়ার আব্বুর কথায় এবার সবাই হাসতে লাগলো, আর সুরাইয়া ওদের বিষয়ে কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, তাই ও বলতে লাগলো, আব্বু, তুমি কি শুরু করলে বলো তো? সুরাইয়ার আব্বু দেখলো আশিক আর সুরাইয়া দুজন দুজনের দিকে তাকাচ্ছে।
তাই উনি বুঝতে পারলো ওদের একা ছেড়ে দেওয়াটাই ভালো। তাই সুরাইয়ের আব্বু বলল, ওকে ওকে যাচ্ছি। আশিক, তুমি রেস্ট নাও। চলুন বেআই সাহেব, আমরা ছেলে মেয়েদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি। সুরাইয়ের আব্বু আশিকের আব্বুকে উদ্দেশ্য করে বলল কথাটা। তারপর সুরাইয়ের আব্বু ওনাদের ইশারায় বেরিয়ে যেতে বললে সবাই কেবিন থেকে বেরিয়ে যায়। এবার আশিক উঠে বসতে গেলে সুরাই ওকে আবার শুয়ে দিয়ে বলল, এই, তুমি উঠছো কেন? চুপচাপ শুয়ে থাকো। আমার রাজকুমারী এভাবে কান্না করছে, আর আমি চুপচাপ থাকবো কিভাবে বলো তো? তোমাকে উঠতে হবে না, আমি তোমার পাশে শুয়ে পড়ছি। বলেই সুরাই আশিকের পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও কান্না করতে শুরু করলো। এই পাগলি, আবার কান্না করছো কেন? দেখো, আমি তো ঠিক হয়ে গেছি। প্লিজ কান্না থামাও। আজকে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে থাকতাম বলো তো? আমার কিছু হয়নি তো, আর তোমার ভালোবাসা আমার সাথে ছিল, তাই আমার কিছু হতো না। চুপ, একদম চুপ। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচতাম বলো তো? এই পাগলি, এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? আমার তো কিছুই হয়নি। দেখো, আমি একদম ঠিক আছি। কেমন দেখাচ্ছ সে তো দেখতেই পাচ্ছি। কথাটা বলে সুরাইয়া নাক টানতে লাগলো। এবার আশিকের মুখটা নিজের বুক থেকে তুলে তার